লুকানো রুস্তম। লেখক ইশতিয়াক আহমেদ। শোনো। শহরের সপ্তম রাস্তার সপ্তম বাড়ির একটি ঘরে তিনজন লোক বসে কথা বলছিল। তাদের পোশাক ছিল অভিজাতদের মতো, কিন্তু তাদের মুখে আভিজাত্য বলে কিছু ছিল না। প্রথম দেখায় তারা উঁচুমানের বদমাশের মতো দেখাচ্ছিল। তাদের মধ্যে একজন টেবিলের একপাশে এবং দুজন তার সামনে বসেছিল। সামনে বসা লোকদের ভঙ্গি দেখে মনে হচ্ছিল যে তারা তার অধস্তন এবং সে তাদের সাথে বড় কথা বলছিল। এখন পর্যন্ত চিঠিটি অবশ্যই খান রহমানের কর্মচারীকে জায়গা দিয়ে দিয়েছে। এবং চিঠি দেওয়ার পরে সে অবশ্যই ভোলাকে আঙুল দিয়ে বলেছে যে সে তার কাজ করেছে। তাই ভোলা এখানে আসতে চলেছে। ঘুরি সাহেব, তুমি কি মনে করো যে অন্যদের মতো ভয়ে খান রহমানও আমাদের দাবি মেনে নিতে বাধ্য হবে? আমি তোমাকে বলেছিলাম যে খান রহমান খুবই একগুঁয়ে মানুষ। যদি তাকে মারধর করা হয় তাহলে সে কারো পরোয়া করে না। সে একজন সৈনিক এবং সে ইন্সপেক্টর জামশেদের খুব প্রিয় বন্ধু। তবুও তুমি তাকে চিঠি পাঠিয়েছিলে? সামনে বসে থাকা একজন লোক বল, দেখো কামার, তোমার কাজ হলো আমি যার কথা বলছি তার সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করা এবং তা আমার কাছে পৌঁছে দেওয়া। এরপর সম্পূর্ণ দায়িত্ব আমার। পরিস্থিতি মূল্যায়ন করা, চিঠি পাঠানো বা না পাঠানো, এই সবই আমার কাজ। এই কাজের সাথে সম্পর্কিত উপরের লোকদের আমাকে উত্তর দিতে হবে, তোমাকে নয়। যদি আমি কোনো ভুল করি তাহলে আমাকেও এর জন্য শাস্তি পেতে হবে। তাই এটা নিয়ে চিন্তা করা বন্ধ করো। এখন বাবরকে সাথে নিয়ে শরীফ টাউনে যাও এবং সৈয়দ হাবিবুল্লাহর কাছে চিঠিটি পৌঁছে দাও। ঘড়ি মৃদুস্বরে বলল, হ্যাঁ খুব ভালো। কামার ধীরে ধীরে বলল, কারণ ঘড়ির নরম স্বর তার জন্য খুবই বিপজ্জনক ছিল। এটাই, এখন তোমরা দুজনেই যেতে পারো। ধন্যবাদ স্যার। তারা দুজনেই উঠে একে অপরকে অভিবাদন জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। এমন সময় টেবিলের উপর রাখা ফোনটি বেজে উঠল। ঘড়ি রিসিভারটি তুলে বল, হ্যালো। নম্বরটি বলো। অপরপক্ষ বল, ঠিক আছে। দেখো ঘড়ি, তোমার লোকেরা খুব ধীরে কাজ করছে। তাদের গতি বাড়াতে বলো। হ্যাঁ, খুব ভালো। সে ইতিমধ্যেই খান রহমানের কাছে চিঠি পৌঁছে দিয়েছে। স্যার, আমার মনে হয় সে অবশ্যই চিঠি পৌঁছে দিয়েছে। কেন তুমি মনে করো? কেন? ভোলা কি এখনও আসেনি? হ্যাঁ, সে আসতে চলেছে। আচ্ছা, ভোলা আসার সাথে সাথে আমাকে জানাও। আর হ্যাঁ, তুমি কি হাবিবুল্লাহর বাড়িতে একজন লোক পাঠিয়েছ? হ্যাঁ, আমি তাকে পাঠিয়েছি। বিদায়কে উপাস থেকে বলা হলো এবং তারপর রিসিভার নামিয়ে দেওয়া হলো। ঠিক সেই মুহূর্তে বাইরে একটা মোটরসাইকেল থামার শব্দ শোনা গেল। জোরে জোরে আওয়াজ আসছিল। ভাই, এগুলো কার? ইন্সপেক্টর জামশেদ আজকাল দুপুরের খাবারের জন্য বাড়ি আসছিলেন। তিনি সবেমাত্র এসেছেন। খাবার টেবিলে রাখা ছিল। তারা বসে আছেন। ঠিক তখনই ফারজানা বললেন, ঠিক আছে বাবা, আমি অনেক দিন ধরে নাজের সাথে দেখা করিনি। যদি আপনি অনুমতি দেন আমি আপনার সাথে দেখা করব। হ্যাঁ হ্যাঁ, কেন নয়? কিন্তু আমার মনে হয় আপনি নাজের চেয়ে খান রেহমানের সাথে দেখা করতে বেশি পছন্দ করেন, তার মজার কথা শুনতে। কেন, তাই না? ইন্সপেক্টর জামশেদ হাসলেন। আপনার ধারণা একেবারেই ঠিক। তিনি খুব ভালো মানুষ। তাহলে যাওয়ার সময় কি আপনি আমাকে আপনার সাথে নিয়ে যাবেন? বিকেলে যাবেন? হ্যাঁ, যদি আমি সন্ধ্যায় যাই আমি কেবল আধা ঘন্টা সময় কাটাতে পারব। এইভাবে আমি সেখানে 4 বা 5 ঘন্টা থাকতে পারব। ভাই, যদি তুমি আমাকে ওখানে থাকতে না দাও তাহলে লাভ কি? ভালো কথা, আমি তোমাকে নিয়ে যাব। যখন সে খাওয়া শেষ করে ফারজানাকে চলে যেতে বলল, মাহমুদ এবং ফারুক বলল, তুমি কি আমাদেরও নিয়ে যাবে না? আমরাও খান রেহমানের চাচার পরামর্শ শুনুন। আর তারপর হামিদ এবং সারোয়ারও আমাদের বন্ধু। আমারও আপত্তি নেই। আমার বাবাকে জিজ্ঞাসা করো। আমারও আপত্তি নেই, তবে আমার মোটরসাইকেলটি জিজ্ঞাসা করো, এটি কি আমাদের 4 জনকে বহন করতে পারবে? ইন্সপেক্টর জামশেদও মেজাজে ছিলেন। হ্যাঁ, সেটাও একটা সমস্যা। তাহলে আমরা ট্যাক্সি নেব। যা ইচ্ছা। ইন্সপেক্টর জামশেদ বেরিয়ে পড়লেন, মোটরসাইকেল চালু করে রওনা দিলেন। খান রেহমানের বাড়ি তার অফিসে যাওয়ার পথে ছিল। তারা ঘনিষ্ঠ বন্ধু ছিল, প্রায়শই একে অপরের বাড়িতে যেত। যদি ইন্সপেক্টর জামশেদ সেই সময় তাড়াহুড়ো না করতেন তাহলে তিনি অবশ্যই বাচ্চাদের ট্যাক্সি নিয়ে খান সাহেবের বাড়িতে আসতেন, আর তিনি নিজেও কিছুক্ষণ সেখানে থাকতেন। খান রহমানের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তিনি হতবাক হয়ে যান। একজন লোক তার দরজা দিয়ে রাস্তায় বেরিয়ে আসছে। রাস্তায় আসার সাথে সাথেই তিনি ডান হাত তুলে মুষ্টিবদ্ধ করেন এবং তারপর আঙুল তুলেন। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর জামশেদ পাশ দিয়ে চলে যান। তিনি অদ্ভুত ব্যাপারটা দেখতে পান। লোকটি যেদিকে ইঙ্গিত করেছিল সেদিকে তিনি তাকান। তার চোখ পড়ে একজন মোটরসাইকেল আরোহীর উপর যে এটি চালু করার চেষ্টা করছিল। অবশেষে মোটরসাইকেলটি চালু হয়। এটি তার অফিসের বিপরীত দিকে মুখ করেছিল। তিনি জানেন না তার মনে কি এলো, তাই তিনি মোটরসাইকেলটি ঘুরিয়ে সেই দিকে হাঁটলেন। লোকটিকে ধরতে তাদের 3 মিনিট সময় লেগেছিল। এরপর তারা তাকে ধাওয়া করতে শুরু করে। হঠাৎ পরবর্তী মোটরসাইকেলটি সপ্তম রাস্তার দিকে মোড় নেয়। তারপর তারা তাকে 7 নম্বর কোঠির দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে। সে নিজেও কিছু দূরে থামে। মোটরসাইকেল আরোহী চলে যাওয়ার পর ইন্সপেক্টর জামশেদ রাস্তার ধারে দাঁড়িয়ে ভাবছিল কি করা উচিত। সে দেখতে পেল একজন লোক খান রেহমানের দরজা থেকে ঘুরে কাউকে ইশারা করছে। এই অন্য লোকটিকে তাড়া করতে করতে তারা এখানে পৌঁছেছে। মোটরসাইকেল আরোহী 7 নম্বর কোঠির ভেতরে চলে গেছে এবং তারা রাস্তার ধারে দাঁড়িয়ে ভাবছে কি হচ্ছে। সেই মুহূর্তে তারা লোকটিকে বেরিয়ে আসতে দেখে। তারা হতবাক হয়ে গেল। এখন সে মোটরসাইকেল স্টার্ট করছিল। তাকে দেখার সাথে সাথে তার মোটরসাইকেলটি ছুটতে শুরু করে। ইন্সপেক্টর জামশেদ আবারও তার পিছনে পিছনে গেল। প্রায় 5 মিনিট পরে তারা যে বস্তিতে প্রবেশ করেছিল তার নাম ছিল সাদাব কলোনি। এই বস্তির ঘরগুলি ছোট কিন্তু মজবুত ছিল। মোটরসাইকেল আরোহী তাদের একজনের সামনে থামল। ইন্সপেক্টর জামশেদও কিছু দূরে থামল। ইন্সপেক্টর জামশেদ একজন লোককে জিজ্ঞাসা করলেন, ধন্যবাদ স্যার। সাদাব কলোনির 703 নম্বর বাড়িটি কোনো দিকে তা কি আপনি বলতে পারেন? এটা সাদাব কলোনি, তাই না? হ্যাঁ, এটা সাদাব কলোনি। 703 নম্বর। সোজা যান, তারপর বাম দিকে ঘুরুন। অনেক ধন্যবাদ, ইন্সপেক্টর জামশেদ বললেন এবং তার মোটরসাইকেলের দিকে এলেন। লোকটি ইতিমধ্যেই তার বাড়িতে চলে গেছে। সে মোটরসাইকেলটি স্টার্ট করে তার অফিসের দিকে হেঁটে গেল। হ্যালো, আমি ভুলে গেছি। বলো তো কি হয়েছে? ইন্সপেক্টর জামশেদ এখনই আমার কাছে এসেছে। ইন্সপেক্টর জামশেদ এখনই আমার কাছে এসেছে, অপরপক্ষ অবাক হয়ে জিজ্ঞাসা করল। হ্যাঁ কিন্তু সে তোমার কাছে কিভাবে পৌঁছেছে? সে কি তোমাকে খুঁজছিল? না, সে সাদাব কলোনির একটি বাড়ির ঠিকানা চেয়েছিল। আমার মনে হয় সে একটা অজুহাত দেখিয়েছে। সে আমার নামও একটা অজুহাত দেখিয়েছে। তাহলে তুমি কি আমাকে বলেছিলে?
না, আমি তোমাকে বলেছিলাম আমার নাম শাহাবুদ্দিন গি। খুব ভালো। এখন থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তুমি ঘর থেকে বের হবে না গি। হ্যাঁ গি। অপর প্রান্ত থেকে রিসিভার রাখার শব্দ শুনে ঘুড়ি কারো নম্বরে ডায়াল করল। হ্যালো, সে বলল, আমাকে নম্বরটা বলো। ঠিক আছে। কি ব্যাপার ঘুড়ি, তুমি একটু নার্ভাস মনে হচ্ছে। ইন্সপেক্টর জামশেদ ভোলের বাড়িতে গিয়েছিল। কি? তুমি কি বলছো? এটাই কি? আমাকে নম্বরটা বলো। ঠিক আছে। কি ব্যাপার ঘুড়ি, তুমি একটু নার্ভাস মনে হচ্ছে। ইন্সপেক্টর জামশেদ ভোলের বাড়িতে গিয়েছিল। কি? তুমি কি বলছো? ইন্সপেক্টর জামশেদ কোথা থেকে এসেছে? আমি নিজেই অবাক গি। পুরো ঘটনাটা বলো কি। অপর প্রান্তটি খুব কঠোর স্বরে বল, ওকে বাড়ি থেকে বের না হতে বলো। আর সাবধান, কারো নাম উল্লেখ করো না। যদি ইন্সপেক্টর জামশেদ শীঘ্রই আবার তার কাছে পৌঁছায়, তাহলে কেন তাকে এখান থেকে অদৃশ্য হয়ে যেতে বলো না? ঘুড়ি বল, না, এতে ইন্সপেক্টর জামশেদ আরও সন্দেহজনক হয়ে উঠবে গি। হ্যাঁ, ভালো। আমি তাকে এখনই একটি বার্তা পাঠানোর ব্যবস্থা করব উই। এর কোনো প্রয়োজন নেই। যখন সে তোমাকে ফোন করে নতুন কোনো কাজের কথা জিজ্ঞাসা করবে, তখন তাকে অর্ডারটি বলো গি। কিন্তু আমি তাকে ইতিমধ্যেই বলেছি গি। খান রেহমান, তার ছেলে হামিদ, সারওয়ার এবং মেয়ে নাজ বাথরুমের টেবিলে বসেছিলেন। তার স্ত্রী খালিদা এখনও বাথরুম থেকে বের হননি। তারা চারজন তার জন্য অপেক্ষা করছিল হাত ধরে। অবশেষে বিরক্ত হয়ে খান রেহমান বললেন, ভাই বেগম, এখন আসুন গে। ভিতর থেকে একটি আওয়াজ এলো, তুমি 15 মিনিট ধরে এই কথা বলছো। আমি দুঃখিত। তুমি মাত্র 1 মিনিট আগে হাত ধুতে এসেছিলে গি। 1 মিনিট আগে? এখন তুমি মিথ্যা বলা শুরু করেছ। তোমার হাত ধুতে কতক্ষণ লাগবে? যথেষ্ট হয়েছে, ধুয়ে ফেলেছি। তোমার হাত ধুয়ে ফেলেছি গুই। তাহলে তুমি এখনও বাইরে আসনি কেন? খান রেহমান জিজ্ঞাসা করলেন। তোমরা কেবল একটি বিষয়ে পিছিয়ে পড়ো। সেটা কি? একটা কথা আছে। হ্যাঁ, আমার মনে আছে, ওরা চুল খোসা ছাড়তে শুরু করেছে গি। আমি এখন চুল খোসা ছাড়ব না। কিন্তু তোমাদের যেভাবে হোক বেরিয়ে আসা উচিত। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে কি? খান রেহমান হাল ছেড়ে দিলেন। খাবার ঠান্ডা খাওয়া উচিত, ময়দা নষ্ট হয় না কি? খালিদা বেগমের কণ্ঠস্বর ভেসে এলো। আরে বাচ্চারা, এবার তোমাদের মায়ের ডাক্তারের কথা শোনো কি? খান রেহমান চোখ টিপে বললেন। এই তো এখানেই কি? খালিদা বেগম ঘরে ঢুকতেই বললেন, ঈশ্বরের ধন্যবাদকে। খান রেহমান স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং 3 সন্তান হাসতে শুরু করলেন। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া নতুন কিছু ছিল না, এটা প্রতিদিন এবং সর্বদা চলতেই থাকত। খান রেহমান খুব প্রফুল্ল ছিলেন, তার কারণে ঘরে হাসির পরিবেশ ছিল। তবুও তিনি খুব প্রফুল্ল ছিলেন। এখন বসতে তোমার কতক্ষণ লাগবে? তিনি বললেন, কারণ খালিদা বেগম এখনও চেয়ারে বসেননি। মনে হচ্ছে আজ তোমার খুব ক্ষুধার্ত। তিনি হাসলেন। রাত 10টা বাজে? ঠিক 2:30 বাজে। আমি 1:30টায় খাবার পরিবেশন করেছি। 15 মিনিট লেগেছে স্যার, আর তিনি উপর থেকে বলছেন যে আমার খুব ক্ষুধার্ত গি। যদি আমার খিদে না থাকে তাহলে আমি কেন নিস্তেজ ও শুষ্ক হব? কি হামিদ, সারওয়ার আর নাজ তৎক্ষণাৎ মুখে হাত রাখল, কিন্তু হাসির আওয়াজ খান সাহেবের কানে পৌঁছাল। তোমাদের 3 জনের কি হয়েছে? দেখো, হাসিতে পেট ভরো না ঘি। দেখো, এখন তোমরা বাচ্চাদের পিছনে ছুটছ। তোমরা দেরি করছো, আমার নাম খারাপ কি? ওহ সত্যিই। আমি ভুলেই গিয়েছিলাম যে আমি খুব ক্ষুধার্ত। তাহলে বিসমিল্লাহ বলো, তুমি আমার জন্য অপেক্ষা করছো কেন? এই বলে সে তার থালায় তরকারি ঢালতে শুরু করল। কিন্তু যখনই সে খাবার মুখে দেওয়ার জন্য হাত তুলল, ঘরের দরজা খুলে গেল এবং তার চাকর জহুর ভেতরে ঢুকল। খান রহমানের হাত মাঝখানেই রইল। তার মুখে রাগের চিহ্ন ফুটে উঠল। সে খেয়ালও করল না যে চাকরটি একটি চিঠি ধরে আছে। আমার কান ধরো, আর তোমরা সবাই থামো, আমরা এখনও খাবো না গি। খান রহমান বললেন এবং থালায় তার কামড় আবার রাখলেন। জহুর দ্বিধা ছাড়াই রাজি হয়ে গেল। এখন সে মোরগের মতো দাঁড়িয়েছিল এবং সবাই তাকে অসহায়ভাবে দেখছিল। কান ধরে উত্তর দাও, তুমি কি জানো কেন আমি তোমাকে কান ধরে রাখতে বলেছিলাম? সে জিজ্ঞাসা করল। হ্যাঁ, আমি জানি গি। তুমি কি জানো? তোমার আদেশ হলো তুমি যখন খাচ্ছ তখন কেউ যেন ভেতরে না আসে গি। তাহলে তুমি যখন ঘরে ঢুকলে তখন আমার আদেশ মনে ছিল না? আমি মনে রেখেছিলাম স্যার। তাহলে তুমি কেন এসেছিলে? তুমি উত্তর দাও বাবা, তার হাতে হামিদ কিছু বলার চেষ্টা করেছিল, কিন্তু সাথে সাথেই তাকে তিরস্কার করা হয়েছিল। তুমি চুপ করো। হ্যাঁ, আমি অনুমান করতে পারছি তুমি কি বলতে চাও। হ্যাঁ জহুর, বলো হ্যাঁ, এটা একটা চিঠি গি। এই চিঠিটা শোনো। এই চিঠিটা পোস্ট অফিস থেকে আসেনি। কোনো ভদ্রলোক জোর করে বলেছে যে আমি এটা তোমার কাছে অবিলম্বে পৌঁছে দেব কি? জহুর বিটবিট করে বলল। তোমার কান ছেড়ে সোজা হয়ে দাঁড়াও সে আদেশ দিল। জহুর তৎক্ষণাৎ আদেশ মান্য করল। তুমি কার চাকর? এই ব্যক্তির না আমার। হ্যাঁ, তোমার আর তুমি কি অন্যদের আদেশ মান্য করো? হ্যাঁ, একটা ভুল হয়েছে। এবার আমাকে ক্ষমা করো কি? ঠিক আছে, বাইরে গিয়ে বসো। আমরা খাওয়ার পর চিঠিটা ফিরিয়ে আনব ঘি। হ্যাঁ, অনেক ভালো বেচারা জহুর দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। অনুতাপ করো। তুমি সেনাবাহিনীতে কেন আছো? তোমার ভেতরে একজন সৈনিক সবসময় থাকে। এই কথোপকথন কতক্ষণ ধরে চলে? আমি হাত ধুতে গিয়ে কান খেয়েছি। দেখতে দাও, তোমার কান পুরোপুরি ঠিক আছে। কেন ছেলে হামিদ, তোমার মায়ের কান কি পুরোপুরি ঠিক আছে, তাই না? হ্যাঁ বাবা, তোমার কান খেয়েছি, এটা একটা প্রবাদ কি? খালিদা বেগম বললেন। আজ কি প্রবাদ ব্যবহার করার দিন? খান রেহমান অবাক হলেন। না, আজ দেরিতে খাওয়ার দিন কি? সারওয়ার বিরক্ত হয়ে বললেন, কারণ তার পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করছিল। তাহলে ঠিক আছে, আমরা সন্ধ্যায় দুপুরের খাবার খাব এবং সকালে রাতের খাবার খাব কি? নাজও মজা করে বললেন। মেয়ে, আমি তোমার পরামর্শ মানতে পারছি না। তবে তোমার মা যদি তোমাকে সমর্থন করতে চান তাহলে আমার কোনো আপত্তি নেই গি। ওহ, ঈশ্বরের দোহাই, এখনই শুরু করো। খাও, খালিদা বেগম বিরক্ত হয়ে বললেন। মনে হচ্ছে তুমি কম ক্ষুধার্ত নও গি। এই বলে খান রহমান খাবারের দিকে হাত বাড়িয়ে দিলেন। কিন্তু হায়, ঠিক সেই মুহূর্তে দরজা খুলে গেল এবং জহুর আবার ভেতরে ঢুকল। সে কাঁপছিল। ভেতরে ঢোকার সাথে সাথেই সে রহস্যজনকভাবে তার কান ধরে ফেল। আবারও খান রেহমান থালায় খাবারটা রেখে জহুরের দিকে অবাক হয়ে তাকাল। সেও তাই করল, বাকি 4 জনও অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। অবশেষে খান রেহমান হতবাক হয়ে বল, এখন কি? আজ আমাদের খেতে দেওয়া হবে কি না? হ্যাঁ। হ্যাঁ। ওটা জহুর রেখেছিল হ্যাঁ, এটা কাজ করবে না।
এমন কিছু বলো যা বোধগম্য। আর কানে টান দেওয়ার কারণটা বলো দর্শক জামশেদের বাচ্চারা জহুর বাক্যের মাঝখানে বাক্যটি ছেড়ে চলে গেল। ইন্সপেক্টর জামশেদের কি হয়েছে? তার কি হয়েছে? তুমি কি তার সম্পর্কে কোনো তথ্য পেয়েছ? না। সে নিজেই এসেছিল সে নিজেই এসেছিল। তুমি ভেতরে এসে তার কান ধরেছিলে। বোকা। তারা বলবে সে নিশ্চয়ই বাইরে দাঁড়িয়ে চিন্তিত। তোমার শাস্তি হলো কমপক্ষে 1 ঘণ্টা ধরে তার কান ধরে রাখা। কিন্তু না, আগে এই 3 জনকে অবিলম্বে ভেতরে নিয়ে এসো হ্যাঁ, ঠিক আছে কি জহুর তার আসন থেকে উঠে বলল, তারপর ঘর থেকে বেরিয়ে গেল। আহা! ফারজানা, চলো এখন আমরা মজা করব কি নাচ খুশি হয়ে বলল। মাহমুদ আর ফারুকও এসেছে, তাই শুধু তুমি মজা করবে না, আমরাও মজা করব কি হামিদ খারাপ মুখ করে বলল। দেখো বেগম, এই 3 জনই তাদের নিজেদের মজা শেষ করে ফেলেছে, এখন আমাদের দুজনেরই কি করা উচিত? ইন্সপেক্টর জামশেদ কি এখানে নেই তার বেগম? আমরা কি খাবো? খালিদা বেগম হেসে বললেন। ওহ হ্যাঁ, আমি ভুলেই গিয়েছিলাম কি সে বলল এবং আরেকবার কামড় খাওয়ার জন্য হাত বাড়িয়ে দিল, কিন্তু তারপর ভাবল এবং আবার রেখে দিল। এখন কি হয়েছে? খালিদা বেগম জিজ্ঞাসা করলেন। প্রথমে 3 বাচ্চাকে আসতে দাও। তারা হয়তো খায়নি আমি বাজি ধরতে পারি তারা খেয়েছে তুমি এত নিশ্চিতভাবে কিভাবে বলতে পারো? আবে বেগম, জামশেদ তোমার মতো হাত ধুতে এত সময় নেয় না আমি দুঃখিত। তুমি তো বলেছিলে যে আমি চুল ছাড়ব না। এখন আমি জহুরের পশম খুলে ফেলব এই জহুরের পশম দিয়ে কি লাভ? চাচা মাহমুদ ভেতরে ঢুকতে ঢুকতে বললেন। একই সাথে ফারুক আর ফারজানাও ভেতরে এলেন। জহুরও তাদের পিছনে ছিল এবং প্রচণ্ড কাঁপছিল। এসো জহুর, আমার কান ধরে রাখো 1 ঘণ্টার জন্য, ইখান রেহমান বললেন। তারপর তিনি বাচ্চাদের বললেন, এসো বাচ্চারা, বলো কেমন আছো? সব ঠিক আছে চাচা। তুমি জহুরের কান কেন আটকে রাখছো? ফারজানা জিজ্ঞেস করলেন। এই, তুমি এখনও কান ধরনি, আর বেচারা জহুর আবার মোরগ হয়ে গেল। ঠিক আছে, ঘণ্টার আগে কান ছেড়ে দিও না। আর হ্যাঁ বাবা, তুমি কি এই প্রোগ্রামটি পরিবর্তন করতে পারো না? হামিদ বলল। কেন, তুমি কি তার জন্য দুঃখিত? হ্যাঁ। না হামিদ আতঙ্কিত হয়ে বলল, কারণ যদি সে বলতো যে হ্যাঁ সে দুঃখিত, তাহলে তাকে নিজেই কান ধরতে হতো। এটাই ছিল খান রহমানের নিয়ম। তাহলে ব্যাপারটা কি? সে জিজ্ঞাসা করল। খাওয়া আরও 1 ঘণ্টা দেরি হবে আর হ্যাঁ, সেটাও ঠিক আছে। ভালো জহুর, তুমি বাইরে গিয়ে বসো। আমরা যখন খাবো তখন কান ধরো মাহমুদ, ফারুক এবং ফারজানা খুব একটা হাসি আটকাতে পারল না। হ্যাঁ ভালোকে জহুর বলল। আর এই চিঠি? খাওয়ার পর খাওয়া শেষ করে কি খান রেহমান চলে গেছে? জহুর চমকে উঠে দরজার দিকে এগিয়ে গেল এবং জোরে জোরে ধাক্কা দিল। তার কপালে ব্যথা হচ্ছিল, কিন্তু সে তখন বাইরে বের হওয়া ছাড়া আর কিছুই বুঝতে পারছিল না। ঈশ্বরের কসম, খাবার শুরু হয়ে গেল। ভাই, তোমরা 3 জন খাচ্ছ না? ক্ষুধার্ত? না চাচা, আমরা খেয়ে ফেলেছি কি মাহমুদ বলল। কেন, তুমি খেয়ে এসেছ? যখন তুমি ইতিমধ্যেই এখানে আসার পরিকল্পনা করেছিলে। তুমি কি মনে করো আমি কিপন? না, সেটাই আসল কথা তাহলে লাভ কি? হ্যাঁ, আসলে এখানে আসার পরিকল্পনা ছিল খাওয়ার পরে, ফারুক উত্তর দিল। খাওয়ার আগে এখানে আসার পরিকল্পনা কেন করনি? খান রেহমান জিজ্ঞাসা করলেন। আমি দুঃখিত। তাহলে তুমি চুল কেটে ফেলেছ? খালিদা বেগম তাকে কটাক্ষ করলেন। ওহ ভালো ভাই, পরের বার যখন তুমি আসবে খাওয়ার আগে রান্না করার পরিকল্পনা করো তার কথা শুনে জোরে হাসির রোল পড়ে গেল। এই, কি হয়েছে? এই ঘরে কি ভূতেরা হাসছে? সে চমকে উঠে বলল। না চাচা, আমরা হাসছিলাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হাসতে থাকো, হাসতে তোমার স্বাস্থ্যের জন্য খুব ভালো বাচ্চারা হাসতে থাকলো, কিন্তু খান রহমান মনে হচ্ছিল অজানা যে তার এবং তার বন্ধুর বাচ্চারাও খাবার টেবিলে বসে আছে। খাবারের পর যখন ফলের সময় হলো, তখন সে তাদের 3 জনকে বল, ভাই, আমি আশা করি তোমরা অবশ্যই ফল খেতে পছন্দ করবে। দেখো, যদি তুমি আম না খাও তাহলে আমিও খাবো না। আর যদি আমি না খাই তাহলে তোমার খালা এবং বন্ধুরাও খাবে না। তুমি কি জানো কি হবে? অর্থাৎ খাবার শেষ হবে না, আম এভাবেই থাকবে চাচা, কান ধরে আম না খাওয়ার কি সম্পর্ক? মাহমুদ জিজ্ঞাসা করলেন। ভাই, আমি তাকে বলেছিলাম যে আমরা যখন খাওয়া শেষ করব ভেতরে এসে কান ধরে রাখো। আমরাও খাওয়া শেষ করব না, আর সেও ভেতরে এসে কান ধরে রাখবে না ওহ, তাহলে আমরা অবশ্যই আম খাবো, কিন্তু একটা শর্তে ফারুক বলল। বাবা, তুমি আজ এখানে অতিথি, তাই আমি তোমার যেকোনো শর্ত মেনে নেব। কিন্তু আমি তোমাকে বলতে চাই যে খান রেহমান কখনো কারো শর্ত মেনে নেবেন না হ্যাঁ, অর্থাৎ জহুরকে ক্ষমা করে দিন যদিও এটা আমার নীতির বিরুদ্ধে, আমি এটা মেনে নেব। কিন্তু আমি তোমাকে বলছি ভবিষ্যতে কখনো এমন শর্ত না দিও হ্যাঁ, এটাই ভালো এরপর আমের মৌসুম শুরু হলো। সবাই খুব দৃঢ়তার সাথে আম খেয়ে ফেল। খাওয়া শেষ করে খান সাহেব টেবিলের সাথে লাগানো বেল বোতাম টিপলেন। সাথে সাথে ঘরের দরজা খুলে গেল এবং জহুর ভেতরে ঢুকলেন। ভেতরে ঢুকতেই তিনি নিচু হয়ে কান ধরে রাখলেন। যথেষ্ট হয়েছে, ছেড়ে দিন। আর আমাকে এই চিঠিটা দিন জহুর কান ছেড়ে দিল। তার মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল, কারণ এভাবে আমাকে ক্ষমা করা খান রেহমানের নীতির বিরুদ্ধে ছিল। ফারুক তোমাকে সুপারিশ করেছে এবং আমি তা মেনে নিয়েছি। ভবিষ্যতে যদি এই লোকেরা আসে তাহলে তুমি কোনো চিন্তা না করে তাদের নিয়ে এসো হ্যাঁ, খুব ভালো জহুর খুশিতে এগিয়ে গেল এবং চিঠিটি তাদের সামনে রাখল, তারপর চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াল। অপেক্ষা করো, খান রহমান গর্জে উঠলেন। জহুর হতবাক হয়ে ঘুরে দাঁড়ালেন। যদিও আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি, তার মানে এই নয় যে তোমাকে অন্য কোনোভাবে শাস্তি দেওয়া হবে না। এখন তোমার শাস্তি হলো বালতি ভরে আম নিয়ে যাওয়া এবং এই সব আম খাওয়া। আর যদি তুমি সব আম শেষ না করো তাহলে তোমাকে 2 ঘণ্টা ধরে কান ধরে রাখতে হবে। বুঝতে পেরেছ? হ্যাঁ, বুঝতে পেরেছি জহুর বলল, তারপর বালতি তুলে দরজার দিকে এগিয়ে গেল। তুমি কি আমাদের বোকা মনে করো? খান রহমান বলল। হ্যাঁ। তুমি কি বলছো? মালি তোমার সাথে থাকবে এবং তুমি তার সামনে এই সব আম শেষ করবে হ্যাঁ, ঠিক আছে জহুর বলল এবং বেরিয়ে গেল। তুমি জানো এখন তারা যখন বাইরে যাবে তখন তারা কি করবে? খান রেহমান বাচ্চাদের জিজ্ঞাসা করলেন, তারপর তিনি নিজেই বললেন, তারা দুজনেই একসাথে খাবে, এমনকি প্রহরীকেও অন্তর্ভুক্ত করা হবে, কারণ এত আম আছে। দেখে মনে হচ্ছে এগুলো খাওয়া হবে না এই বলে তিনি তার সামনের খামটি তুলে ছিঁড়ে ফেললেন। তিনি ভেতর থেকে একটি কাগজ বের করে পড়তে শুরু করলেন। খান রেহমান,
আপনাকে জানানো হচ্ছে যে এই মাসের ১-৫ তারিখে ৫০,০০০ টাকা নিয়ে ঠিক ১১টায় পূর্ব পাহাড়ের কাছে খাদারে পৌঁছাবেন। যদি আপনি বুদ্ধিমানের সাথে কাজ না করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে টাকা নিয়ে না পৌঁছান, তাহলে আপনার খান রেহমান পড়তে পড়তে থামলেন। খালিদা বেগম এবং শিশুরা মনোযোগ সহকারে শুনছিল এবং তিনি থামলে তারা হতবাক হয়ে গেল। কেন থামলেন? পড়ুন, তাই না? মাহমুদ বললেন, তার মুখে উত্তেজনার ছাপ। ফারুক এবং ফারজানার অবস্থাও আলাদা ছিল না। কিন্তু খান রেহমান তাদের চিঠির পরবর্তী অংশটি বলেননি, তিনি নিজেই চুপচাপ পড়তে শুরু করেছিলেন। চিঠিটা শেষ করে সে ভাঁজ করে পকেটে রেখে দিল। সে খুব গম্ভীর হয়ে গেল। তুমি চুপ করে আছো কেন? এই চিঠিতে কি লেখা আছে? খালিদা বেগম উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করলেন। কিছু না, এটা কারো দুষ্টুমি। চিন্তার কিছু নেই কি? যদি চিন্তার কিছু না থাকে তাহলে তুমি চিঠির বাকি অংশ কেন পড়নি? মাহমুদ জিজ্ঞাসা করলেন। আমি চিঠির বাকি অংশ তোমাকে পড়তে পারছি না, সে দৃঢ়ভাবে বলল। দেখো চাচা, আমাদের অনেকবার এই ধরনের বিষয় মোকাবেলা করতে হয়েছে, তাই তোমাকে আমাদের বলতে হবে, ফারজানা বলল। কন্যা, তুমি এর দ্বারা কিছুই বোঝাতে চাইছ না তবুও এতে কি সমস্যা? না, আমি কাউকে বলতে পারব না, খান রেহমান বললেন এবং এই কথা বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। তারপর তাদের ঘরের দরজা খোলার শব্দ হল। তারা সবাই খারাপ মেজাজে একে অপরের দিকে তাকিয়েছিল। এটা অদ্ভুত। ওই চিঠিতে এমন কি লেখা ছিল যা চাচা আমাদের বলতে পারেননি? মাহমুদ নীরবতা ভাঙলেন। এমন কিছু যা আমাদের ভয় দেখাতে পারে, ফারজানা বললেন। হ্যাঁ, এটাই হতে পারে। কিন্তু প্রশ্ন হল, হুমকি কি? ফারুক জিজ্ঞাসা করলেন। আমি দুঃখিত, আমি সবকিছু বুঝতে পারছি তুমি কি বলতে চাইছ? তুমি কি বলতে চাচ্ছ যে চিঠিতে হুমকি কি ছিল? হ্যাঁ, আমি জানি, ফারজানা পূর্ণ উৎসাহের সুরে বললেন। তাহলে তুমি আমাকে বলো না কেন? খালিদা বেগম বললেন। তুমি কি আবর্জনা বিক্রি করতে চাও? ফারুক তাকে উপহাস করলেন। হ্যাঁ, এটাই আমি বলতে চাইছিলাম। নাজ, আমাকে আজকের সংবাদপত্র এনে দাও। নাজ উঠে খবরের কাগজগুলো নিয়ে এলো। ফারজানা সেগুলোর দিকে তাকাতে লাগল। অন্য বাচ্চারা অবাক হয়ে কৌতূহলবশত তার দিকে তাকিয়েছিল। এই, আমি এটা খুঁজে পেয়েছি, ফারজানা হঠাৎ বলল। বাচ্চারা অবাক হয়ে একসাথে জিজ্ঞাসা করল, কি? ভালো হয়েছে যে তারা এই হুমকির কথা কাউকে বলেনি তাহলে তুমি কি জানতে পেরেছ? হ্যাঁ, আমি জানতে পেরেছি দারুণ। তুমি এটা কিভাবে করলে? আর সেই হুমকিটা কি? খালিদা বেগম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন। দুঃখিত, আমি তোমাকে বলতে পারছি না তুমি কি বলতে চাইছ? হ্যাঁ, তুমি এবং তাদের তিনজনই কিছু না বলাই ভালো। ফারজানা হামিদ, সারোয়ার এবং নাজের দিকে ইঙ্গিত করলেন। আমি বুঝতে পারছি না তুমি কি বলছ। খালিদা বেগম চিন্তিত হয়ে পড়লেন। কিছুক্ষণ পর তারা মাথা তুলে বলল, আমরাও বুঝতে পেরেছি কিন্তু এই আবিষ্কারের কৃতিত্ব তোমারই হবে। তুমি সংবাদপত্রের ধারণাটা কিভাবে পেলে? মাহমুদ জিজ্ঞাসা করলেন। আমি প্রতিদিন নিয়মিত সংবাদপত্র পড়ি আমি প্রতিদিন নিয়মিত এটি পড়ি শুধু ধৈর্য ধরো, মাহমুদ বলল। তারপর তারা তিনজন ঘর থেকে বেরিয়ে বারান্দায় দাঁড়িয়ে নিচু স্বরে কথা বলতে লাগল। ইন্সপেক্টর জামশেদ অফিসে পৌঁছানোর সাথে সাথেই তিনি প্রথমে যাকে ডাকলেন তিনি হলেন সাব ইন্সপেক্টর ইকরাম। তাকে দেখার সাথে সাথে তিনি বললেন, শহরের সমস্ত বিখ্যাত গুন্ডাদের ফাইল নিয়ে এসো, তাড়াতাড়ি করো হ্যাঁ, খুব ভালো সাব ইন্সপেক্টর ইকরাম লাফিয়ে লাফিয়ে। খুব ভালো। আমি তোমার পুরো লেখাটি সম্পূর্ণ উর্দুতে রূপান্তর করেছি। এখানে কেবল উর্দুতে লেখা আছে। ছাপা রুস্তম চলমান। ভুলের বাড়ি থেকে বের হওয়ার পর বাবু একটি ট্যাক্সি থামিয়েছিলেন। ইন্সপেক্টর জামশেদ ট্যাক্সি থেকে কিছু দূরে তার মোটরসাইকেলটি রেখে তার পিছনে ধাওয়া করতে শুরু করেন। যখন পরবর্তী ট্যাক্সিটি সপ্তম রাস্তায় মোড় নেয় তখন ইন্সপেক্টর জামশেদ চমকে ওঠেন। তারপর তিনি দেখতে পান বাবু ট্যাক্সি থেকে নেমে ৭ নম্বর বাড়িতে প্রবেশ করছেন। তিনি মোটরসাইকেল থেকে নেমে আসেন। ৭ নম্বর বাড়ির দরজা খোলা ছিল। তিনি ধীরে ধীরে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। ডানদিকে একটি ঘর ছিল যেখান থেকে দুজন লোকের কথা শোনা যাচ্ছিল। ভুলের কাছে আদেশ পৌঁছে দেওয়া হয়েছে, সে এখন বাড়ি ছেড়ে যাবে না তুমি কি গাধা? তুমি কি বলতে চাইছ? তুমি কি বলছ? ভুলে তার বাড়িতে নেই? কিন্তু আমি তাকে আমার বাড়িতে রেখে এসেছি কিন্তু আমি তাকে বাড়িতে রেখে এসেছি। এজন্যই তুমি বলেছিলে তুমি গাধা। সমস্ত ইন্সপেক্টর ইকরাম তাকে ধরে নিয়ে গেছে ইন্সপেক্টর জামশেদ অবাক হয়ে গেল। সে ভাবছিল কিভাবে এত তাড়াতাড়ি তথ্য এখানে পৌঁছে গেল। এর মানে হল তাদের একজন লোকও ইকরামের উপর নজর রাখছিল, সে নিশ্চয়ই ফোন করেছিল। সে তাকে কোথায় নিয়ে গেছে? আমি জানি না। আচ্ছা, তুমি এখন যেতে পারো ভেতর থেকে কেউ একজন বলল। ইন্সপেক্টর জামশেদ দ্রুত বারান্দায় এগিয়ে গেল। যদি তারা তা না করত তাহলে ঘর থেকে বেরিয়ে আসা লোকটি বাবু তাদের দেখতে পেত। সে চলে যাওয়ার সাথে সাথেই তারা ঘরের দরজার কাছে দেয়ালের সাথে দাঁড়িয়ে রইল। ভেতরে বসা ব্যক্তি কাউকে ডাকছিল। হ্যালো স্যার, সে বলল। সঙ্গে কি? সে কিছুক্ষণ থেমে বলল, ওরা তাকে ধরে নিয়ে গেল হ্যাঁ, ইন্সপেক্টর ইকরামকে? না। হ্যাঁ। ভালো ফোন রিসিভারটি নামিয়ে রাখা হয়েছিল। ইন্সপেক্টর জামশেদ কিছুক্ষণ ভাবছিলেন, তারপর হঠাৎ দরজা খুলে ঘরে প্রবেশ করলেন। ঘরে বসা ব্যক্তিটি হতবাক হয়ে গেলেন। আপনি কে?
আর অনুমতি ছাড়া কেন এভাবে এসেছেন তিনি রেগে জিজ্ঞাসা করলেন। আপনি আমার নাম খুব ভালো করেই জানেন এবং আপনি আমাকে চিনতে পারছেন মি শাহবাজ। ইন্সপেক্টর জামশেদ হেসে বললেন, আমার নাম শাহবাজ নয়, ঘোরি। আর আমি জানি না তুমি কে। এখান থেকে চলে যাও। আচ্ছা, তাহলে তোমার নাম ঘোরি। তুমি আমাকে ধোঁকা দিতে পারো না, ঘোরি। এটা ঠিক যে 10 বছর আগে তুমি আমার হাত থেকে পালিয়ে গিয়েছিলে। এই সময়ের মধ্যে তুমি তোমার চেহারা অনেক বদলে ফেলেছ, তোমার লম্বা দাড়িও বেড়েছে, কিন্তু আমার চোখ এড়ানো এত সহজ নয়। হ্যাঁ, তাহলে এখন তুমি কি বলো? তুমি কি এখনও আমাকে চিনতে পারো না কি? যদি না হয় তাহলে শোনো, আমার নাম ইন্সপেক্টর জামশেদ। এখন ওঠো, তোমাকে আমার সাথে আসতে হবে। গি কোথায়? ঘৌরি জিজ্ঞাসা করল। কোথায় ভুলে গেছ? আমি দুঃখিত, আমি এটা অনুসরণ করতে পারছি না। ঘি এই কথা বলে ঘৌরি টেবিলের ড্রয়ার থেকে একটি পিস্তল বের করে ইন্সপেক্টর জামশেদের দিকে তাক করল। সে ইতিমধ্যেই তাড়াহুড়ো করে টেবিলের ড্রয়ার খুলে ফেলেছিল। তুমি কি আমার দিকে পিস্তল তাক করার সাহস করছ? পিস্তলটা টেবিলের উপর রাখো, না হলে তুমি আফসোস করবে। 10 বছর ধরে আমি আফসোস করে আসছি কেন তোমাকে জীবিত রেখে এসেছি। গি ঘৌরি ঠান্ডা স্বরে বলল, তাহলে এখন কি প্রোগ্রাম? ইন্সপেক্টর জামশেদ বলল, তোমার ব্যাপারে আমাকে নির্দেশনা নিতে দাও। ঘৌরি বলল। সে তার বাম হাত দিয়ে ফোন রিসিভারটি তুলে টেবিলের উপর রাখল এবং নম্বরটি ডায়াল করতে শুরু করল। হ্যালো, অপর পক্ষ বলল। আমি ঘৌরি বলছি, স্যার। আমাকে নম্বরটা বলো, অপর পক্ষ জিজ্ঞাসা করল। 7 জন। কি ব্যাপার? তুমি কি ভোলের সম্পর্কে কিছু জানতে পেরেছ? এখনও পাওনি? ইন্সপেক্টর জামশেদ আমার ঘরে আছে। গি তুমি কি বললে? ইন্সপেক্টর জামশেদ? হ্যাঁ, সে আমার পিস্তলের দিকে তাক করছে। তাকে নিয়ে কি করা উচিত? একটি আশ্রয়স্থল তৈরি করো। সে এটি খুব শক্ত করে রেখেছে। গি কিন্তু লাশের কি হবে? ঘুরি জিজ্ঞাসা করল, তার চোখ ইন্সপেক্টর জামশেদের উপর। 2 জন লোক গাড়ি নিয়ে তোমার বাড়ির পিছনে আসবে, তাদের হাতে তুলে দাও। খুব ভালো। রিসিভারটি অন্য পক্ষ থেকে নামিয়ে রাখা হয়েছিল। ঘুরি ইন্সপেক্টর জামশেদের দিকে ফিরে বলল, আরে ইন্সপেক্টর, তোমার মৃত্যুদণ্ড গৃহীত হয়েছে। এখন তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। জীবন ও মৃত্যু ঈশ্বরের হাতে। তুমি কি আমাকে সিগারেট খেতে দেবে? কেন নয়, তোমার শেষ ইচ্ছা পূরণ করা আমার নৈতিক কর্তব্য। ধন্যবাদ। কি ইন্সপেক্টর জামশেদ তার পকেটের দিকে হাত বাড়িয়ে দিল। চিন্তা করো না, আমি জানি তোমার পকেট থেকে সিগারেটের পরিবর্তে পিস্তল বের হতে পারে। কি তাহলে তুমি নিজেই বের করে নাও, ইন্সপেক্টর জামশেদ বলল। ঘুরি তার আসন থেকে উঠে ইন্সপেক্টরের দিকে হাঁটতে শুরু করল। ইন্সপেক্টর জামশেদ এটাই চাইছিল। পকেটে হাত দেওয়ার জন্য নিচু হওয়ার সাথে সাথে সে বিদ্যুৎ গতিতে তার নাকে মাথা ঢুকিয়ে দিল। আঘাত এতটাই তীব্র ছিল যে ঘুরি চিৎকার করে উঠল এবং সে অন্যদিকে পড়ে গেল। ইন্সপেক্টর জামশেদ দ্রুত এগিয়ে গিয়ে তার হাত থেকে পিস্তলটি ছিনিয়ে নিল। এবার বলো, তোমার বসের নাম কি? বলো, যাকে তুমি স্যার বলে ডাকছিলে। কি ইন্সপেক্টর জামশেদ হাসল। আমি জানি না। কি ঘুরি রেগে বলল। ঠিক আছে, তাহলে আমাকে তার ফোন নম্বরটা বলো। আমি তোমাকে বলব না। ঠিক আছে, আমি চাইলে তোমার কাছ থেকে এটা পেতে পারি, কিন্তু আমার কি দরকার? আমি নম্বরটা জানি। তুমি কিভাবে জানো? তুমি মিথ্যা বলছ। তুমি যখন ফোন করছিলে তখন আমার চোখ ডায়ালের দিকে ছিল এবং নম্বরগুলো আমার মনে মনে মুখস্থ হয়ে যাচ্ছিল। এটা তো 3431, তাই না? এই বলে সে ফোনের দিকে এগিয়ে গেল এবং এক হাতে নম্বরটা ডায়াল করতে লাগল। অন্য প্রান্ত থেকে রিসিভার তোলার শব্দ শুনে সে নিচু স্বরে বলল, হ্যালো, নম্বরটা বলো। অন্য প্রান্ত থেকে একটা আওয়াজ এলো, 7। কি ব্যাপার? ঘুরি? ইন্সপেক্টর জামশেদ কি এই পৃথিবী ছেড়ে চলে গেছে? না, এখনও তার সময় হয়নি। তুমি কি বোঝাতে চাইছ? তুমি কে? ঘুরি। আমি ঘুরিকে আমার বন্ধু রেহমানের বাড়িতে নিয়ে যাচ্ছি। তুমি তার মেয়েকে তুলে নেওয়ার পরিকল্পনা করেছিলে, তাই না? আমি তোমার 2 জনকে বশীভূত করেছি। যদি তোমার সামান্যতম সাহস থাকে তাহলে আমি খান রেহমানের বাড়িতে তোমার সাথে দেখা করব। আমি সেখানে তোমার জন্য অপেক্ষা করব। তিনি কথা শেষ করে কিছুক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু কোনো উত্তর না পেয়ে রিসিভারটি নামিয়ে রাখলেন, তারপর ঘুরির দিকে ফিরলেন। এসো মি
শাহবাজ ওরফে ঘুরি সাহেব কি তিনি তার পিস্তলের বার দিয়ে ইশারা করলেন। ঘুরি উঠে দাঁড়ালেন, তার নাক দিয়ে রক্ত ঝরছিল। কোঠি থেকে বেরিয়ে এসে ইন্সপেক্টর জামশেদ একটি ট্যাক্সি ডেকে ড্রাইভারকে বললেন, দয়া করে আমার মোটরসাইকেলটি কোঠির প্রাঙ্গণে দাঁড় করান, আমার সহকর্মী আহত জি। ট্যাক্সি ড্রাইভার মোটরসাইকেলটি কম্পাউন্ডে দাঁড় করিয়ে রাখল। কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর জামশেদ ঘুরি এবং আমি গাড়িতে উঠে পড়লাম। তারা খান রেহমানের বাড়ির ঠিকানা দিল এবং ট্যাক্সি চলে গেল। দরজা খোলো, সাব ইন্সপেক্টর ইকরাম খান রেহমানের ডোরবেলের বোতাম টিপলেন। ভিতর থেকে কেউ একজন জিজ্ঞাসা করলেন, কে? আমি সাব ইন্সপেক্টর ইকরাম, জামশেদ সাহেব আমাকে পাঠিয়েছেন গি। তুমি হয়তো অপরাধীদের সহযোগী, তাই আমি দরজা খুলব না গি। খান রেহমান ভেতর থেকে কথা বলছিল। জামশেদ সাহেবের ছেলে মেয়েরা কি এখানে নেই? হ্যাঁ, কেন? ব্যাপারটা কি? তাহলে এর মানে কি? হয়তো তুমি সাব ইন্সপেক্টর ইকরামের ছদ্মবেশে আছো গ। দারুণ! তুমি অতিরিক্ত সতর্ক থাকছ। আমার সাথে একজন অপরাধীর লোক এবং দুজন কনস্টেবল আছে। তুমি দরজা খুলে দাও। ইকরাম বিরক্ত হয়ে বলল, আমি সবাইকে চিনি, আমি দরজা খুলব না। অপরাধীরা আমার মেয়েকে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে, তাই তারা কোনোভাবে ভেতরে ঢোকার চেষ্টা করবে, এবং আমার মনে হয় এটিই প্রথম প্রচেষ্টা। উফ! ওহ মাই গড, আমি কি ঝামেলায় পড়ে গেছি গি। আচ্ছা, শুধু মাহমুদকে ফোন করো, আমি তাকে আশ্বস্ত করতে পারি গি। কোনো প্রয়োজন নেই গি। আচ্ছা, তাহলে আমি একটা হোটেলে গিয়ে বসব, ইন্সপেক্টর জামশেদ এলে তুমি নিজেই জানতে পারবে গি। আরে মিয়ান, যাও, ইন্সপেক্টরকে ভালো করে দেখে নাও। আমি কাউকে ভয় পাই না গি। খান রেহমানের বিটবিট কণ্ঠস্বর ভেসে এল। যদি তুমি ভয় পাও না, তাহলে দরজা বন্ধ করে বসে আছো কেন? ইকরাম বলল, এটা আমার মেয়ের ব্যাপার। কেউ আমাকে তুলে নিয়ে যাবে? কেন তাকে? অপরাধীরা কি তোমাকে নিয়ে যেতে পারে না? ইন্সপেক্টর ইকরাম রেগে গেল এবং মজাও করল। কোনোভাবেই না, তারা আমাকে নিয়ে যেত, কিন্তু তুমি জানো, আমি একসাথে 16টি রুটি এবং 2টি মুরগি খাই, তাই তারা বিরক্ত হয়ে আমাকে একা ছেড়ে দিত গি। দেখো, জামশেদ সাহেব আমাকে তোমাকে রক্ষা করার জন্য পাঠিয়েছেন এবং তুমি গি। আমি নিজেকে এবং আমার ঘরকে নিজেই রক্ষা করতে পারি গি। তোমার মেয়ে তোমার সাথে আছে। হঠাৎ ইকরামের মাথায় একটা বুদ্ধি এল। তুমি কি বোঝাতে চাইছ? তুমি তার সম্পর্কে কেন জিজ্ঞাসা করলে? তুমি অনেকক্ষণ ধরে দরজায় দাঁড়িয়ে কথা বলছ। আমার মনে হয় এতক্ষণ বাচ্চাদের আড়ালে থাকা উচিত নয়। তুমি যদি তাড়াতাড়ি দরজা খুলে আমাকে তোমার সাথে নিয়ে যাও, ভেতরে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য গু। খুব ভালো। তুমি আরেকটা অজুহাত দেখালে। অপেক্ষা করো, আমি নিজেই গিয়ে দেখে নেব কি। খান রহমান উত্তর দিল। তারপর তাদের চলে যাওয়ার শব্দ শোনা গেল। এটা একটা অদ্ভুত সন্দেহজনক লোক, ইকরাম বলল। ভোলা তার কাছে দাঁড়িয়েছিল এবং তার পিছনে কনস্টেবল। তাদের একজনের কাছে ভোলার পকেট থেকে একটি পিস্তল বের করা ছিল। তুমি কি মনে করো তোমার দল এই বাড়িতে ঢুকতে পারবে? ইকরাম হেসে ভোলাকে জিজ্ঞাসা করল। যে বাড়িতে পুলিশ ইন্সপেক্টর প্রবেশ করতে এত কষ্ট করছেন, সেখানে অপরাধীরা কিভাবে ঢুকতে পারবে? আমি কি বলবো? ভোলা অসাবধানতার সাথে বলল। তুমি কার জন্য কাজ করছ? আমি জানি না গি। আচ্ছা, আমরা খুঁজে বের করব মি। শাহাবুদ্দিন কি? ইকরাম হাসল। ঠিক সেই মুহূর্তে ভেতর থেকে পায়ের শব্দ ভেসে এল, তারপর খান রেহমানের কণ্ঠস্বর, হ্যালো, মিস্টার ইকরাম, অথবা আপনি যেই হন না কেন গু। তাহলে তুমি এখনও বিশ্বাস করো না যে আমি ইন্সপেক্টর ইকরাম? আমার বিশ্বাস দ্বিধাগ্রস্ত। আচ্ছা, বলো, খবর কি? তোমার তথ্যের জন্য ভেতরে সবকিছু ঠিক আছে, নাজও উপস্থিত গি। ঈশ্বরকে ধন্যবাদ, ইকরামের মুখ থেকে বেরিয়ে এল। এটাই, বোকা হইও না ঘি। ভেতর থেকে একটা আওয়াজ এল। তুমি কি বোঝাতে চাইছ? ইকরাম চমকে উঠল। এই বাক্যটি বলে তুমি আমাকে বোঝাতে চাও যে তুমি ইকরাম? তোমার চেয়ে সন্দেহপ্রবণ মানুষ পুরো পৃথিবীতে আর কেউ হবে না গি। ইকরাম রেগে বলল। হঠাৎ একটা ট্যাক্সি এসে থামল। ইকরাম অবাক হয়ে তার দিকে তাকাল এবং তারপর ইন্সপেক্টর জামশেদকে নামতে দেখে সন্তুষ্ট হল। এই যে, ইন্সপেক্টর জামশেদ এসেছে। এখন তোমাকে দরজা খুলতে হবে গি। এখন তুমি নতুন একটা কৌশল চেষ্টা করছ। খান রেহমানের কণ্ঠস্বর ভেসে এল। সে দরজার দিকে আসছে, সম্ভবত তার সাথে একজন অপরাধীও আছে গি। কি ব্যাপার, তুমি এখনও দরজায় দাঁড়িয়ে আছো, ভেতরে যাওনি কেন? ইন্সপেক্টর জামশেদ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন। খান রেহমান দরজা খুলতে প্রস্তুত নন ঘে। তুমি কি বলতে চাইছ? ওরা মনে করে আমি অপরাধীদের সহযোগী গে।
ওহ, স্পেক্টর জামশেদ হেসে বললেন, তারপর ডোরবেলের বোতাম টিপলেন। আমি দরজার কাছেই আছি, খান রেহমান ভেতর থেকে বললেন। দরজা খোলো। হ্যাঁ, ঠিকই বলেছেন, সেই কণ্ঠস্বর নিশ্চয়ই জামশেদের। খান রেহমানের কণ্ঠস্বর ভেসে এল দরজা খোলার শব্দের সাথে সাথে। ধন্যবাদ, আমার মনে হচ্ছিল যেন আমাকে সারা জীবন এই দরজায় দাঁড়িয়ে থাকতে হবে। ইকরামের মুখ থেকে বেরিয়ে এল, স্পেক্টর জামশেদের কাছে প্রার্থনা করো, যে এসে তোমার সমস্যা সহজ করে দিয়েছে। খান রেহমান হেসে ফেললেন। ওরা দুজন অপরাধীকে নিয়ে ভেতরে এল। সেই মুহূর্তে ফোন বেজে উঠল। শেঠ হাবিবুল্লাহ তার স্ত্রী ও সন্তানদের সাথে সন্ধ্যার চা শেষ করেছেন। টেবিল থেকে এখনও উঠেননি, তখনই ভৃত্যটি একটি চিঠি নিয়ে প্রবেশ করল। এই যে কেউ এটি পৌঁছে দিয়েছে, ভৃত্য বলল। শেঠ হাবিবুল্লাহ চিঠিটি খুলে পড়তে শুরু করলেন। চিঠির কথাগুলো তার স্ত্রী ও সন্তানদের ভয় দেখানোর জন্য যথেষ্ট ছিল। তাতে লেখা ছিল, শেঠ হাবিবুল্লাহ, তোমাকে জানানো হচ্ছে যে এই মাসের ১৭ তারিখে রাত ঠিক ১১টায় পূর্ব পাহাড়ের কাছে খান্দারে ৫০,০০০ টাকা নিয়ে পৌঁছাও। যদি তুমি বুদ্ধিমানের কাজ না করো এবং সময়মতো টাকা না নিয়ে পৌঁছাও, তাহলে তোমার মেয়েকে অপহরণ করা হবে এবং টাকা না দেওয়া পর্যন্ত তাকে ফেরত দেওয়া হবে না। যদি ১৭ তারিখের মধ্যে টাকা না দাও, তাহলে তোমাকে অতিরিক্ত ১০,০০০ টাকা দিতে হবে। মনে রেখো, পুলিশকে খবর দিলে তোমার মেয়েকে মেরে ফেলা হবে। এটা কি বাজে কথা? হাবিবুল্লাহ রেগে চিৎকার করে বলল। কে তোমাকে এই চিঠি দিয়েছে? হ্যাঁ, আমি ভালো করে দেখিনি। চাকরিটি চমকে উঠল। হয়তো এটা তোমার কোনো বন্ধুর দুষ্টুমি। তার স্ত্রী তার উদ্বেগ প্রকাশ করলেন। হ্যাঁ, এটাও হতে পারে। শেঠ হাবিবুল্লাহ চিন্তায় ডুবে গেলেন, তারপর বললেন, কিন্তু আমার মনে হয় এটা কোনো রসিকতা নয়। প্রতিদিন সংবাদপত্রে শিশু অপহরণের খবর প্রকাশিত হচ্ছে। তাহলে তুমি কি ভেবেছ আমি আমার মেয়ের জীবনের ঝুঁকি নিতে পারি না? ৫০,০০০ টাকা আমার কাছে কোনো গুরুত্ব দেয় না। তাহলে তুমি কি তাদের দাবি পূরণ করবে? হ্যাঁ, এটাই আমার উদ্দেশ্য, তিনি বললেন এবং উঠে তার ঘরে গেলেন। কয়েক মিনিট পরে যখন তিনি ফিরে এলেন, তখন তার স্ত্রী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? তুমি ঠিক আছো? কিছু না, আমাকে এক মুহূর্ত ভাবতে দিন। হাবিবুল্লাহ বললেন এবং মাথা ধরে বসে পড়লেন। তারপর তিনি টেবিলে রাখা টেলিফোনে কারো নম্বরে ডায়াল করলেন। হ্যালো, কে স্যার? ওপাশ থেকে জিজ্ঞাসা করা হল। আমি শেঠ হাবিবুল্লাহ। এটা কি খান রেহমানের বাড়ি? হ্যাঁ। তাহলে তাকে ফোন করুন। হ্যাঁ, এটাই ভালো। নাও, ওরা নিজেরাই এসেছিল। হ্যালো, খান রহমান, তুমি কি? হ্যাঁ ভাই, কি ব্যাপার? আমি একটা সমস্যায় পড়েছি। আমি তোমার সাথে ফোনে এভাবে কথা বলতে পারছি না। তোমার এখনই এখানে আসা উচিত, হাবিবুল্লাহ বলল। আমি আসতে পারব না, আমি দুঃখিত। তুমি কি বলতে চাইছ? মানে আমি সমস্যায় আছি, তুমি এখানে আসতে পারবে না? হ্যাঁ। তুমি কি বলছ? হয়তো আমি এখন তোমার চেয়েও বেশি সমস্যায় আছি। খান রহমানের কণ্ঠস্বর ভেসে এল। তুমি কি বললে? তুমিও সমস্যায় পড়ছ? হ্যাঁ, মজা করো না। আমি মজা করছি না। আমি একটা হুমকিপূর্ণ চিঠি পেয়েছি। কি? হাবিবুল্লাহর কণ্ঠ অবাক হয়ে গেল। তুমি এত হতবাক কেন? কারণ আমিও একই রকম চিঠি পেয়েছি। ৫০,০০০ টাকা না হলে আমার মেয়েকে অপহরণ করা হবে। তুমি কি সত্যি বলছ? খান রেহমান জিজ্ঞাসা করলেন। একদম সত্যি। এখন আমার কি করা উচিত? আমি পুলিশ ডাকতে পারব না এবং তুমিও আমার সাহায্যে আসতে পারো না। আমিও কেন তোমার কাছে আসব না? আসুন, আমার কি আপত্তি থাকতে পারে? খান রেহমান বললেন, কারণ শেঠ হাবিবুল্লাহ তার ঘনিষ্ঠ বন্ধুদের একজন ছিলেন। তাহলে ঠিক আছে, আমি। উফ, এই কি হয়েছে? ঘরে একটা বিরাট বিস্ফোরণ হল। শেঠ হাবিবুল্লাহ ফোনের রিসিভার ছুঁড়ে ফেলে দরজার দিকে দৌড়ে গেল। তার স্ত্রী ও মেয়ে তার পিছনে ছিল। খান রেহমান ফোনে শেঠ হাবিবুল্লাহর সাথে কথা বলছিলেন, ঠিক তখনই হঠাৎ একটা বিস্ফোরণ হল এবং ওপাশ থেকে শেঠ হাবিবুল্লাহর চিৎকার শোনা গেল এবং তারপর কথোপকথন শেষ হয়ে গেল। আরেকটা বিপর্যয়। এই বলে সে ড্রয়িং রুমের দিকে দৌড়ে গেল। এখানে স্পেক্টর জামশেদ ঘুরি এবং ভোলাকে জিজ্ঞাসাবাদ করছিলেন। কার ফোন ছিল? স্পেক্টর জামশেদ জিজ্ঞাসা করলেন। শেঠ হাবিবুল্লাহর। তুমি জানো, সে আমার ঘনিষ্ঠ বন্ধু। আমি তাকে খুব ভালো করে চিনি, আমি তার সাথে কয়েকবার দেখা করেছি। ব্যাপারটা কি? ঘুরি, শেঠ হাবিবুল্লাহর নাম শুনে তুমি কেন পিছপা হলে?
আমি কেন পিছপা হব? এখন আমাদের উপর আরেকটি বিপর্যয় নেমে এসেছে কি খান রহমান বললেন। ওটা কি? শেঠ হাবিবুল্লাহ একটি হুমকিমূলক চিঠি পেয়েছেন কি? কি? ইন্সপেক্টর জামশেদের কণ্ঠস্বর বিস্ময়ে ভরা। হ্যাঁ, সে আমাকে ফোন করতে চেয়েছিল। এই পরিস্থিতিতে আমি কিভাবে যেতে পারি? আমি প্রত্যাখ্যান করেছিলাম। তারপর? এখন সে এখানে আসছে। দ্বিতীয়ত ফোনের কথোপকথনের শেষে একটি বিস্ফোরণ ঘটে এবং হাবিবুল্লাহর চিৎকার শোনা যায় গু। এখানেও ঠিক একই ধরনের বিস্ফোরণ ঘটেছে। জহুর আমাদের বিস্ফোরণ সম্পর্কে কি বলেছিল? ইন্সপেক্টর জামশেদ জিজ্ঞাসা করলেন। কেউ দরজায় ধাক্কা দিল, সে দরজা খুলতেই একজন লোক ভেতরে কিছু ছুঁড়ে ফেলে পালিয়ে গেল, পরের মুহূর্তেই একটি বিস্ফোরণ হল এবং সে ভয়ে অজ্ঞান হয়ে গেল। ঠিক আছে, তাহলে শেঠ হাবিবুল্লাহর সাথেও একই রকম কিছু ঘটেছে। আর আমার মনে হয় সে 1 মিনিটের জন্যও তার বাড়িতে থাকবে না গি। ওহ! কিছু একটা করতে হবে, পাছে সে ঘর থেকে বেরিয়ে আসে এবং তার মেয়েকে অপহরণ করা হয়। ইকরাম, তাৎক্ষণিকভাবে ফোন করে শেঠ হাবিবুল্লাহর বাড়িতে 2 জন লোক পাঠাও, তাদের নির্দেশ দাও যেন শেঠ হাবিবুল্লাহ এবং তার স্ত্রী মেয়েটিকে এখানে নিয়ে আসে গি। হ্যাঁ, ভালো। ইকরাম উঠে ফোন রুমের দিকে দৌড়ে গেল। 30 সেকেন্ড পরেও সে দৌড়ে ফিরে এল। কি ব্যাপার? ফোন কাজ করছে না গি। ফোনের লাইন কি কেটে গেছে? ইন্সপেক্টর জামশেদ চিৎকার করে উঠল, তার চোখ বিস্ময়ে জ্বলজ্বল করছিল। শহরের 11 নম্বর রোডের 11 নম্বর বাড়ির একটি ঘরে টেলিফোন বেজে উঠল। টেবিলে বসা লোকটি চমকে উঠল এবং রিসিভারটি তুলে বলল, হ্যালো, নম্বরটি বলো গুই। 11 কি? ঠিক আছে। দেখো রশিদ, 7 নম্বরকে গ্রেপ্তার করা হয়েছে গি। কি? গ্রেপ্তার করা হয়েছে? হ্যাঁ, ইন্সপেক্টর জামশেদ ঘৌরি এবং তার একজন লোক ভোলাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তুমি কি জানো তোমাকে কি করতে হবে? হ্যাঁ, দয়া করে করো কি? রশিদ বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন। ভূত জামশেদ ঘৌরি এবং তার সহযোগীকে খান রেহমানের বাড়িতে নিয়ে গেছে গি। কে? শহরের একজন কঠোর লোক, রেহমানাবাদের 3য় রাস্তার 9 নম্বর কুডে ঘরে থাকে। তাকে একটি হুমকিমূলক চিঠি দেওয়া হয়েছিল। আচ্ছা, তাহলে ঈশ্বরই জানেন ইন্সপেক্টর জামশেদ কিভাবে জানতে পেরেছিল। হয়তো খান রেহমান তাকে বলেছে, কারণ তারা 2 জন ঘনিষ্ঠ বন্ধু গু। খুব ভালো। কিন্তু ইন্সপেক্টর জামশেদ কিভাবে ঘুরি এবং তার সহযোগীদের কাছে পৌঁছেছিল সেটা জানা নেই। যাই হোক, এখন তুমি 6 জন লোকের সাথে তাৎক্ষণিকভাবে চলে যাও। তোমাকে ঘুরি এবং তার সহযোগী ভোলাকে ছেড়ে দিতে হবে এবং তার সাথে খান রেহমানের মেয়ে নাজকেও অপহরণ করতে হবে। বুঝেছি? হ্যাঁ। অন্য কোনো আদেশ? হ্যাঁ, আমার মনে আছে তুমি সেখানে অন্য একটি মেয়ে পাবে, তাকেও তুলে নাও। এটা কে? খান রেহমানের 2য় মেয়ে? না, তার একটাই মেয়ে। এই মেয়েটি শেঠ হাবিবুল্লাহর গি। শেঠ হাবিবুল্লাহ, রশিদ ভাবলেন। আমি জানি না এটা কে। শরীফ শহরের সবচেয়ে বড় সম্ভ্রান্ত ব্যক্তি। তাকে একটি হুমকিমূলক চিঠিও দেওয়া হয়েছিল। সে তার বন্ধু খান রেহমানকে সাহায্যের জন্য ডাকতে চেয়েছিল, কিন্তু সে প্রত্যাখ্যান করেছিল, কারণ সে নিজেই সমস্যায় পড়েছে। তাহলে এখন শেঠ হাবিবুল্লাহ তার বাড়িতে যাচ্ছে গি। দারুণ। তার মানে আমাদের 2 ভুক্তভোগী এক জায়গায় একসাথে আছে কি? রশিদ হেসে উঠল। হ্যাঁ, আর ইন্সপেক্টর জামশেদ তার সাথেই আছে গি। আমি তার যত্ন নেব, চিন্তা করো না। আমি সত্যিই এই লোকটিকে অপছন্দ করি, সে সবসময় ঘুরে বেড়ায়, শুধু তার জন্যই নয়, তার সন্তানদের জন্যও গি। ইন্সপেক্টর জামশেদের সাথে ঝামেলা করার চেষ্টা করো না। তোমার কাজ করো এবং সেখান থেকে চলে যাও। কেন? ঝগড়ায় জড়াতে ক্ষতি কি? না, আমি রক্তপাত পছন্দ করি না। আমি খুব শান্তিপ্রিয়। তুমি একেবারে ঠিক বলেছ কি? রশিদ হেসে উঠল। ঠিক আছে, এখন তুমি চলে যাও। আমাদের একজন লোক ইতিমধ্যেই খান রেহমানের বাড়ির বাইরে আছে এবং এতক্ষণে টেলিফোনের তার কেটে ফেলেছে। আর আমি তোমাকে আরও একটি কথা বলি, আমাদের বাড়ির ভেতরে একজন লোক আছে যে আমাদের সাহায্য করবে, হয়তো সে তোমার জন্য দরজা বা জানালা খুলতে পারে গি। খুব ভালো। কাজ খুব দ্রুত এগিয়ে চলেছে গি। হ্যাঁ, কারণ হল এরা আমাদের প্রথম 2 জন ভুক্তভোগী যারা বিশেষটি নিজেদের মধ্যে গোপন রাখেনি এবং অন্যদের কাছে ছড়িয়ে দেয়নি। অতএব আমি চাই তাদের 2 মেয়েকে অপহরণ করা হোক এবং একই সাথে আমাদের 2 পুরুষকে মুক্তি দেওয়া হোক গি। খুব ভালো। তাহলে আমাকে অনুমতি দিন। ঠিক আছে। রিসিভারটি অন্য পাশে রাখা হয়েছিল
এবং একই সাথে সে টেবিলের কোণে থাকা বেল বোতামটি টিপল। পরের মুহূর্তে একজন লম্বা, সরু যুবক প্রবেশ করল। হ্যাঁ, দয়া করে কি? দেখো, রজার, তানভীর এবং অন্য ৩ সঙ্গী, অবিলম্বে প্রস্তুত হও। তোমাদের পকেটে পিস্তল আছে। প্রস্তুত হও এবং গাড়িতে বসো, আমি এখনই ফিরে আসছি। ভালো। রজার তার পায়ের পাতায় ঘুরে দাঁড়াল। খুব ভালো। আমি তোমাদের পুরো লেখাটি উর্দুতে সম্পূর্ণরূপে রূপান্তর করেছি। এখানে কেবল উর্দুতে লেখাটি রয়েছে। ছাপা রুস্তম, শেষ অংশ। ঘড়ি এবং ভুলা অন্য ৪ সঙ্গীর সাথে গাছের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিল। তারা নাজ এবং রুবির হাত ধরে তাদের দ্রুত হাঁটতে বাধ্য করছিল। স্পেক্টর জামশেদ নিশ্চয়ই অসহায়ভাবে রশিদের পিছনে দৌড়াচ্ছে কি ভোলা হেসে উঠল। আমি যদি সেই দৃশ্যটা দেখতে পারতাম, যখন স্পেক্টর জামশেদ রশিদের গাড়ি থামাতে বাধ্য করে এবং সেখান থেকে কিছুই উদ্ধার করা হয় না। সেই সময় স্পেক্টর জামশেদের মুখ কেমন হবে? এই সময়ে গাড়িতে আর কোনো মেয়ে নেই। খান রেহমান এবং শেঠ হাবিবুল্লাহর মতো লোকেরা আমাদের দাবি মানতে অস্বীকার করে না, বরং তাৎক্ষণিকভাবে টাকা নিয়ে খাধারে পৌঁছায়। খাধারে টাকা কে সংগ্রহ করে? আমি জানি না। কিন্তু তুমি কেন জিজ্ঞাসা করছ? সর্বোপরি টাকা আদায়কারী কেউ তো অবশ্যই থাকবে। অন্তত আমি নই। ঘুরি তাকে আশ্বস্ত করে। তাহলে এটা অবশ্যই রশিদ। আমি জানি না, আমি কখনো এটা নিয়ে ভাবিনি। আর ভাবার কি দরকার? মাসে ২০,০০০ টাকা সামান্য বেতন নয় যে আমি খাধারে টাকা আদায়কারীকে জিজ্ঞাসা করতে থাকি। তুমি এটা নিয়ে এত চিন্তিত কেন? কোনো চিন্তা নেই, কিন্তু একটা চিন্তা মাথায় আসে। কি ভাবতে ভাবতে ভোলা বলল। সে কি নিজে টাকা তোলে না? না, সে কখনোই এমন বিপজ্জনক কাজ নিজে করে না। আসলে সে কিছুই স্পর্শ করে না, সে কেবল টেলিফোনে বার্তা পাঠাতে থাকে। এর মানে ছিল যে যখনই আমরা ধরা পড়তাম, কিছুই ভুল হতো না। হ্যাঁ, তাহলে আমরা কেন তাকে সমর্থন করব? ভোলে অদ্ভুতভাবে বলল। তুমি কি বোঝাতে চাইছ? ঘৌরি অবাক হয়ে জিজ্ঞেস করল। আমরা কেন তার থেকে আলাদা হয়ে এই ব্যবসা করব না? সে খুব বুদ্ধিমান মানুষ, আমরা তার মতো সফলভাবে এই ব্যবসা চালাতে পারব না। তারা দুজনেই এগিয়ে যাচ্ছিল, অন্যরা কয়েক কদম দূরে তাদের অনুসরণ করছিল। হঠাৎ নাজ ২-৩ বার চিৎকার করে বলল, আমার হাত ছেড়ে দাও, আমি নাক মুছে দেব। তার হাত ছেড়ে দেওয়া হল। সে পকেট থেকে একটি লাল রুমাল বের করে নাক মুছে রুমাল ছেড়ে দিল। কেউ রুমালের দিকে মনোযোগ দিল না। প্রায় আধ ঘণ্টা হাঁটার পর তারা একটি ধ্বংসাবশেষ দেখতে পেল। ধ্বংসাবশেষের পিছনে একটি ছোট পাহাড় ছিল। তারা এর দিকে এগিয়ে যেতে শুরু করল, যতক্ষণ না তারা এর পাদদেশে পৌঁছে গেল। ঘৌরি এখানে পৌঁছে চারপাশে তাকিয়ে হেসে বলল, অবশেষে আমরা স্পেক্টর জামশেদকে এড়াতে সফল হয়েছি। পাহাড়ের মধ্যে একটি গুহা ছিল যার মুখ ঝোপঝাড়ে ঢাকা ছিল। তাদের মধ্যে দুজন ঝোপঝাড় সরিয়ে ভেতরে ঢুকে পড়ল। এটি ছিল বেশ খোলা গুহা। ভেতরে পৌঁছানোর পর ঘুরি একটি বাতি জ্বালাল। বাতির মৃদু আলো, সে একটি বাতি জ্বালাল এবং তারপর তা জ্বালাল। গুহায় একটা ম্লান আলো দেখা দিতে লাগল। এই মেয়েরা, এখন তোমরা দুজন এখানেই থাকবে। যখন তোমার বাবা আমাদের দাবি পূরণ করবেন, তখন আমরা তোমাদের ছেড়ে দেব। মেয়েরা দুজনেই নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল, তাদের জিভ থেকে একটা কথাও বের হল না। হাত পা বেঁধে ফেল। ভুলে যাও, তোমরা এখানেই একজন পুরুষের সাথে রাত কাটাবে। হ্যাঁ, খুব ভালো। তাহলে চলো যাই। ঘুরি গুহার মুখের দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইল। তার বাকি সঙ্গীদের মুখও ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। স্পেক্টর জামশেদ তার পিস্তল টেনে সেখানে দাঁড়িয়েছিল। খুব ভালো। তুমি এই মেয়েদের ব্যাপারে তোমার আদেশ দিয়েছ, এখন নিজের কথা শোনো। কি আজ রাতটা তুমি হেফাজতে কাটাবে? আর আজ রাত, এখন তোমাকে কারাগারে থাকতে হবে। এসো, হাত তুলো। ইকরাম, ওদের পকেট থেকে পিস্তলগুলো বের করো। ইকরাম ওদের পকেট থেকে পিস্তলগুলো বের করতে শুরু করল। বাবা, হঠাৎ ফারজানার মাথায় একটা বুদ্ধি এলো। কি ব্যাপার মেয়ে? সে জিজ্ঞেস করল। হ্যাঁ, কিছু না, কি ফারজানা বলল এবং বেরিয়ে গেল। মোড় পৌঁছানোর পর রশিদ পিছনে ফিরে তাকাল এবং কোনো কারণে গাড়ির গতি কমিয়ে দিল। সে স্পেক্টর জামশেদের জিপ দেখতে পেল না। জিপটি ততক্ষণে মোড়ে পৌঁছানোর কথা ছিল। এটা অবাক করার মতো ছিল। অনেক দূর যাওয়ার পরেও জিপটি দেখা গেল না, তাই সে গাড়ি থামিয়ে বসে কিছুক্ষণ ভাবল। জিপটি কেন আসেনি? স্পেক্টর জামশেদ কি আমাদের কৌশল বুঝতে পেরেছে? যদি তাই হয়, তাহলে ঘুরি এবং অন্যান্য সঙ্গীরা সমস্যায় পড়তে পারে। তাহলে আমার কি করা উচিত?
আমি কি তাদের সাহায্যের জন্য যাব নাকি যাব না? হ্যাঁ, আমাকে ওদের সাহায্য করতে হবে। বুড়ো, আমি নিজেই সমস্যায় পড়ব। এই চিন্তাভাবনা আসতেই সে গাড়ি ঘুরিয়ে সেই মোড়ের দিকে চলে গেল যেখানে তারা আলাদা হয়ে গিয়েছিল। ফেরার পথে সে কোথাও জিপ দেখতে পেল না। অবশেষে সে এই মোড়ে এসে পৌঁছাল। ঘড়ি এবং অন্যান্য সঙ্গীরাও এখানে ছিল না। এখন সে গাড়িটি উত্তর পাহাড়ের রাস্তায় রেখে গেল। হঠাৎ সে চমকে উঠল, সে গাছের মধ্যে কোথাও একটি জিপ দেখতে পেল। সে গাড়ি থেকে নেমে জিপের দিকে এগিয়ে গেল, এইভাবে সে গাছের আড়ালে লুকিয়ে পড়ল। যখন সে কাছে পৌঁছাল তখন সে দেখতে পেল যে জিপটি খালি। আবারও সে হেঁটে ধ্বংসাবশেষ থেকে কিছু দূরে গাড়ি থেকে নেমে গেল। এখন সে গুহার দিকে এগিয়ে যাচ্ছিল। সে দেখতে পেল যে গুহার মুখ থেকে ঝোপঝাট সরিয়ে ফেলা হয়েছে। এর স্পষ্ট অর্থ ছিল তার সঙ্গীরা এই স্থানে পৌঁছেছে। এবং বনের জিপটিও স্পষ্ট অর্থ ছিল স্পেক্টর জামশেদও এখানে পৌঁছেছে। সে তার পকেটে হাত দিল। সে হঠাৎ গুহায় প্রবেশ করেনি। প্রথমে সে দূর থেকে ভেতরের পরিস্থিতি মূল্যায়ন করার চেষ্টা করল, কিন্তু কিছুই দেখতে না পেয়ে সে গুহার মুখের কাছে গেল। এবার সে ভেতরে উকি দিল। তার সঙ্গীরা হাত উঁচু করে দাঁড়িয়েছিল এবং ইকরাম তাদের দিকে এগিয়ে আসছিল। সে স্পেক্টর জামশেদের হাতে একটি পিস্তল দেখতে পেল। সময় ফুরিয়ে আসছিল। সে হঠাৎ করে স্পেক্টর জামশেদের কোমরে পা রেখে এগিয়ে গেল এবং বল, যদি তুমি জীবন চাও, পিস্তলটা ফেলে দাও। তার কণ্ঠস্বর শুনে সবাই হতবাক হয়ে গেল। স্পেক্টর জামশেদ পিস্তলটা মাটিতে ফেলে দিল। সে আঘাত করল, ঘৌরি চিৎকার করে উঠল। স্পেক্টর ইকরামের অগ্রসরমান পদক্ষেপ থেমে গেল এবং সে চিন্তিত অবস্থায় স্পেক্টর জামশেদের দিকে তাকাল। সে হেসে বলল, কোনো সমস্যা নেই, মাঝে মাঝে এমন হয় গি। এখন পাশা ঘুরিয়ে দেওয়া হয়েছে স্পেক্টর সাহেবগু। এখন তোমরা সবাই মৃত্যুর জন্য প্রস্তুত হও, ঘুরি বলল। ইয়ার মাহমুদ, আমরা কতবার এই বাক্যটি শুনেছি, ঘুরিকে ঠাট্টা করে বল ফারুক। কমপক্ষে ৩৩ বার কি মাহমুদ উত্তর দিল। তার মানে এটা ৩৪বার কি স্পেক্টর জামশেদ তাদের দিকে তাকিয়ে হাসল, কারণ সে অপরাধীদের মনোযোগ নষ্ট করার চিন্তা করছিল। কিন্তু পরের মুহূর্তে তার মুখ থেকে হাসি উধাও হয়ে গেল। মাহমুদ এবং ফারুকের সাথে ফারজানা ছিল না। তারা চারপাশে তাকাল, ফারজানা গুহায় ছিল না। এখন তাদের বুঝতে হবে ফারজানা কি বলতে চাইছে। তোমরা সবাই একপাশে সরে যাও এবং তাদের সামনে দাঁড় করাও, আমরা একসাথে তাদের উপর গুলি করব, কি রশিদ ঘুরি এবং অন্যান্য সঙ্গীদের বলল। ঘুরি এবং অন্যান্য সঙ্গীরা তার কাছে এলো। এসো, তোমরা দুজনেই দেয়ালের দিকে মুখ করে দাঁড়াও, আর তোমরাও দুজন, কি রশিদ স্পেক্টর জামশেদ, ইকরাম, মাহমুদ এবং ফারুককে বলল। ওদের সাথে একটা মেয়ে ছিল, ঘুরির হঠাৎ মনে পড়ল। সে কোথায় গেল? আমি জানি না, এখনই তো তাই। খুব খারাপ ছিল। এখন আমাদের তাকে খুঁজে বের করতে হবে, আর পাহাড়ে তাকে খুঁজে পাওয়া এত সহজ নয়। আহ কি! তার কথাগুলো থেমে গেল এবং তার মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো। একটি পাথর তার মাথায় লেগে গেল। পরের মুহূর্তে স্পেক্টর জামশেদ তার জায়গা থেকে লাফিয়ে মাটিতে পড়ে গেল, রশিদের পিস্তলধারী হাতে আঘাত করল। ততক্ষণে স্পেক্টর ইকরামও লাফিয়ে পড়েছিল। এই পাথর কি যথেষ্ট নাকি আরেকটি ছুঁড়ে মারবে? চমৎকার! তোমার লক্ষ্য খুব ভালো। এখন তুমি ভেতরে এসো। ঘটনার ১৫ দিন কেটে গেছে। পূর্ব পাহাড়ের সমস্ত অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এখন তারা কারাগারে বাস করছে। ঘটনার খবর পরের দিন সংবাদপত্রে বিস্তারিতভাবে প্রকাশিত হয়েছিল। স্পেক্টর জামশেদ এবং তার সন্তানদের প্রশংসা করা হয়েছিল, কিন্তু স্পেক্টর জামশেদ খুশি ছিলেন না। কয়েকদিন আগে তার ডিআইজি তাকে ফোন করেছিলেন। এত বড় সাফল্যেও তুমি খুশি নও? ব্যাপারটা কি? ডিআইজি জিজ্ঞাসা করলেন। আমি সত্যিই খুশি নই, বুঝতে পেরেছ গু? কেন? আমি এটাই জানতে চাই। আসল অপরাধী এখনও মুক্ত। আসল অপরাধী এখনও মুক্ত। তুমি কি বোঝাতে চাইছ? তাহলে কি ঘুরি এবং রশিদ ভুয়া অপরাধী? ডিআইজি অবাক হয়ে বললেন। না, ব্যাপারটা তা নয়। অপরাধীরাও আসল। তাহলে? হ্যাঁ, আসলে। হ্যাঁ, আসলে ঘুরি এবং রশিদ বেতনভুক্ত কর্মচারী ছিলেন কি? ওহ, তুমি বলতে চাচ্ছ তাদের উপরে অন্য কেউ ছিল? হ্যাঁ, আর সেই আসল অপরাধী। আজ পর্যন্ত জানা যায়নি কে জানালা খুলেছে গি। না, খান রেহমানের কর্মচারীদের বেশ কয়েকদিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু জানালা কে খুলেছে তা জানা যায়নি গি। আশ্চর্যজনক! তুমি কি তার কোনো কর্মচারীকে সন্দেহ করো?
আমি খান রেহমানকেও সন্দেহ করি গি। তুমি বলতে চাচ্ছ তুমি তোমার বন্ধু খান রেহমানকে সন্দেহ করো? হ্যাঁ। আমি বিশেষ করে খান রেহমানকে সন্দেহ করছি না। তদন্তের সময় সকলকে সন্দেহের চোখে দেখা আমার অভ্যাস গি। তাহলে কি আসল অপরাধী মুক্ত থাকবে? না, সে ধরা পড়বে এবং সে অবশ্যই ধরা পড়বে গি। কিভাবে? আমরা জানি না সে কে। এই মামলার সাথে জড়িত সকলেই আমার চোখে। সে খান রেহমানের কর্মচারী হোক বা খান রেহমান নিজেই গি। ইন্সপেক্টর জামশেদ বাক্য শেষ করার মাঝপথে বাক্যটি ছেড়ে চলে গেলেন। তিনি অদ্ভুত চোখে ডিআইজির দিকে তাকাচ্ছিলেন। অথবা কে? তুমি যখন এই কথা বলছ তখন কেন থামলে? এটাই। আমার মনে বারবার একজনের ছবি ভেসে উঠছে। আমার মতে সে অপরাধী। ঠিক আছে, আমাকে যেতে দাও। সে এই কথা বলে উঠে চলে গেল। এই কথোপকথনের পর বেশ কয়েকদিন কেটে গেল, কিন্তু পরিস্থিতি এখনও একই ছিল। তারপর এক সন্ধ্যায় খান রেহমান তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ইন্সপেক্টর জামশেদের কাছে এলেন। আপনার 50,000 টাকা থেকে লাভ হয়েছে, আপনি কি এর কিছু দাতব্য কাজে দিয়েছেন? ইন্সপেক্টর জামশেদ খান রেহমানকে জিজ্ঞাসা করলেন। কোনো 50,000? আপনি অপরাধীদের হাতে যে টাকা তুলে দিতে যাচ্ছিলেন সেই টাকা গি। ছেড়ে দাও ভাই, আপনি যখন সেখানে ছিলেন তখন আমি তাদের কি দিতে পারি? তাহলে তুমি দাতব্য কাজে কিছু দাওনি? ঠিক আছে মৌলভী সাহেব, আমি কি এই কথাই শুনতে এসেছি? তুমি কি বলো আমি এটা বাজাবো? তুমি কি একটা রেকর্ড শুনতে চাও নাকি? না, আমি নিজেই কিছু একটা গান গাইব এবং বাজাব গে। আমি একজন পুলিশ ইন্সপেক্টর, কোনো রসিকতা নয় গে। তাহলে তুমি এখনও অপরাধীকে ধরনি কেন? হ্যাঁ, আমি আজই তোমাকে ধরতে যাচ্ছি গু। তুমি কি বলতে চাইছ? তুমি আমাকে ধরতে যাচ্ছ? খান রহমান হতবাক হয়ে গেলেন। আর তোমার চেয়ে বড় অপরাধী আর কে হতে পারে? সত্যি করে বলো, তুমি কি এই দলের আসল নেতা নও? কেন মজা করছ? আমি মজা করছি না। তুমি বলো ঘরের জানালা কে খুলেছে? তুমি নাকি তোমার কোনো কর্মচারী? আরে আরে, তুমি সত্যিই আমাকে অপরাধী বানাতে চাইছ গে। এখন কাউকে না কাউকে তো ধরাই হবে গি। বাবা, তুমি তার কর্মচারীদের উপর নজরদারি করো না কেন? মাহমুদ বলল। মনিটরিং করা হচ্ছে গি। শেখ হাবিবুল্লাহ তোমাকে পরে যে 2টি চিঠি দিয়েছিল, তার সাথে কি চাচা যে চিঠিগুলো পেয়েছিল সেগুলোর মিল আছে? ফারজানা জিজ্ঞেস করল। হ্যাঁ, সেগুলো মিলে গেছে গি। তাহলে তোমার গ্রেপ্তারের জন্য অপরাধীদের লেখার নমুনা সংগ্রহ করা উচিত এবং এই চিঠিগুলোর সাথে তুলনা করা উচিত গি। আমার কাছে আছে এই ধরনের সব চিঠি, রসিদ বা ঘড়ির লেখা, ইন্সপেক্টর জামশেদ বললেন। তাহলে ওই দুজনই আসল অপরাধী হতে পারে গি। না, তাদের উপরেও কেউ আছে এবং সে আসল অপরাধী গ। তাহলে তুমি আসল অপরাধীকে কখন ধরবে? অপরাধী আমার সামনে কি? ইন্সপেক্টর জামশেদ হাসলেন। তুমি কি বোঝাতে চাইছ আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি? খান রহমান চমকে উঠে বললেন। মানে আমি জানি অপরাধী কে। এটাকে সবাই চমকে উঠল। আমি এখনই তোমাকে সেটা বলতে পারছি না। আমার কাছে আসলে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাই সে এখনও বেঁচে আছে, না হলে তুমি তাকে 15 দিন আগেই ধরে ফেলতে গু। তাহলে এখন কি তার বিরুদ্ধে তোমার কাছে প্রমাণ আছে? খান রেহমান উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করলেন। না, এটাই সমস্যা। আসলে অপরাধী খুব চালাক, সে নিজে কোনো বিষয়ে জড়িত ছিল না, সে তার লোকদের মাধ্যমে সমস্ত কাজ করেছে, একটি বা দুটি কাজ ছাড়া। কোনো কাজ? মাহমুদ জিজ্ঞাসা করলেন। একটি কাজ হল যে সে কেবল তার লোকদের ফোন করছে এবং তাদের কল রিসিভ করছে গি। তার মানে তার লোকরাও তাকে ফোন করছে কি? ফারজানা জিজ্ঞাসা করলেন। হ্যাঁ গি। তাহলে তুমি তার ফোন নম্বর কেন জিজ্ঞাসা করনি? ফারুক বলল। আমি ফোন নম্বর জানি গি। তুমি কি বললে? জানেন? খান রেহমানের মুখটা অবাক করে দিল। ইন্সপেক্টর জামশেদের কথা শুনে মাহমুদ, ফারুক এবং ফারজানার মুখোমুখ খুলে গেল। বাকিরা আলাদা বসে নিজেদের কথাবার্তায় ব্যস্ত। তাহলে তাহলে তুমি কিছুক্ষণের মধ্যেই অপরাধীকে ধরতে পারো। টেলিফোন ডিরেক্টরিতে ওই নম্বরটা কেন খুঁজনি? খান রেহমান জিজ্ঞেস করল। আমি এত বোকাও নই যে ডিরেক্টরিতে খুঁজি না গি। অপরাধীর ফোন নম্বর কি? মাহমুদ জিজ্ঞেস করল। 3431 গি। দাঁড়াও, আমি এখন ডিরেক্টরিতে দেখছি গি। ছেড়ে দাও, ওটার কোনো দরকার নেই, আমি জানি এটা কার নম্বর গি। তাহলে তুমি আমাকে বলো না কেন? এই নম্বরের সামনে রেহমান নাম লেখা আছে। ইন্সপেক্টর জামশেদ বললেন।
কি? খান রেহমান চিৎকার করে উঠলেন, তিনি লাফিয়ে উঠলেন। কোনোভাবেই না। এটা কিভাবে হতে পারে? তুমি মিথ্যা বলছ। আমি মিথ্যা বলছি? মাহমুদ, শুধু ডিরেক্টরিটা তুলে নাও। মাহমুদ অবাক হয়ে উঠে চলে গেল। কিন্তু তুমি জানো, আমার বাসার টেলিফোন নম্বরটি 4504 খান রহমান বলল। হ্যাঁ, আমি জানি গি। তাহলে তুমি কেন এটা বললে? কারণ ডিরেক্টরিতে এটাই লেখা আছে গি। তাহলে এটা নিশ্চয়ই অন্য কেউ। রহমান বলতে কেবল খান রহমান বোঝানো যাবে না। এটা খালিদ রহমানও হতে পারে, খুরশিদ রহমানও হতে পারে, খাওয়ার রহমানও হতে পারে। তুমি এভাবে বিরক্ত হচ্ছ। আমি কখন বলেছি যে রহমান তোমার নাম হতে পারে? এদিকে মাহমুদ ডিরেক্টরিটা নিয়ে এল। স্পেক্টর জামশেদ পাতা উল্টাতে শুরু করলেন, তারপর এক জায়গায় আঙুল রেখে বললেন, দেখো, রহমান 3431-এর সামনে গি। ওহ মাই গড! অপরাধী খুবই চালাক গি। কিন্তু সে রেহমানাবাদে থাকে গি। কিন্তু ভাই, রেহমানাবাদ বেশ বড় এলাকা, কিন্তু কারো পক্ষে রেহমান হওয়া অসম্ভব নয় গে। সেই মুহূর্তে কেউ একজন দরজার বেল বাজাল। মাহমুদ, দেখা যাক কে। মাহমুদ উঠে চলে গেল, এবং যখন সে ফিরে এল, তার হাতে একটি খাম ছিল। এই চিঠিটি পোস্টম্যান দিয়েছে গি। স্পেক্টর জামশেদ খামটি খুললেন, পরের মুহূর্তে তিনি হতবাক হয়ে গেলেন। দেখো ভাই, আমিও হুমকি পেয়েছি গি। তুমি কি বললে? আমি হুমকি পেয়েছি, খান রেহমান বললেন। সবাই হতবাক হয়ে স্পেক্টর জামশেদের দিকে তাকাতে লাগল। হ্যাঁ, দেখো, নিজেই দেখো গি। সকলের সামনে চিঠিটি পড়া হল, লেখা ছিল, স্পেক্টর জামশেদ, তোমার কারণে আমার যা কিছু আছে তা ধ্বংস হয়ে গেছে, আমার সমস্ত সহযোগী ধরা পড়েছে। আমি তোমার উপর প্রতিশোধ নেওয়ার কথা ভেবেছি, আর তোমার মেয়েকে হত্যা করার চেয়ে ভালো প্রতিশোধ আর কি হতে পারে কি? তাহলে তোমাকে জানানো হচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই তাকে হত্যা করা হবে গি। ভাই, খুব ভালো। এবার তোমার পালা, খান রেহমান বললেন। এবং আমি বলছি, ভালোই হয়েছে। ইন্সপেক্টর জামশেদ হাসলেন। তুমি কি বলতে চাইছ? খান রেহমান জিজ্ঞাসা করলেন। অপরাধী একটা পদক্ষেপ নীল, আমি অপেক্ষা করছিলাম সে কখন কোনো পদক্ষেপ নেবে এবং আমি তাকে ধরে ফেলব। কিভাবে? আমি তাকে চিনি, আর অপরাধী মনে করে যে আমি তাকে চিনি না, আমি তার অসাবধানতার সুযোগ নেব। বাবা, অপরাধী খুব চালাক। আমি বলি, এখনই বাড়ির চারপাশে একজন পাহারাদার বসিয়ে দাও। মাহমুদ পরামর্শ দিলেন। না, এর কোনো প্রয়োজন নেই গি। কেন? কেন দরকার নেই? ফারুক জিজ্ঞাসা করলেন। শুধু দেখা যাক। আর হ্যাঁ, তুমি বলো, 50,000 টাকা বাঁচানোর জন্য কখন পার্টি করছ? কি পার্টি? কি ধরনের পার্টি? খান রেহমান তাকে নিয়ে মজা করতে চেয়েছিলেন। দেখো, রসিকতা কাজ করবে না ঘি। তাহলে বলো কি কাজ করবে গি? পার্টি, আর তাও আগামীকাল সন্ধ্যায়। কাল সন্ধ্যায়? হ্যাঁ, আর শুধু আমরা নই, তোমার সব বন্ধুরা কি এখনই যাও এবং পার্টির জন্য প্রস্তুতি নাও। পার্টিটা কি আগে থেকেই প্ল্যান করে রেখেছ? না, এটা এখনই মনে এসেছিল গু। তাহলে দয়া করে এখনই ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলো, এটা হতে পারে না গি। ঠিক আছে বাবা, আমি গিয়ে পার্টির ব্যবস্থা করে দেব গি। খান রেহমান এবং তার স্ত্রী ও সন্তানরা চলে যাওয়ার পর ফারুক জিজ্ঞেস করল, তুমি হঠাৎ পার্টির কথা কেন ভাবলে? আমি ভেবেছিলাম তুমি বুঝতে পারবে গি। বুঝেছি কি? মাহমুদ বলল। আর আমিও। তাহলে আমি এখন অত বোকা নই। বাবা অবশ্যই এই পার্টিতে অপরাধীকে ধরতে চান, ফারুক বলল। হ্যাঁ, ঠিক আছে কি, কিন্তু এটা কাউকে বলবেন না গি। পরের দিন স্পেক্টর জামশেদ ডিআইজির সামনে হুমকি চিঠিটি রাখলেন। তিনি চিঠিটি পড়ে অবাক হয়ে তার দিকে তাকালেন, তারপর বললেন, আমাদের দেশের অপরাধীরা কি এত সাহসী হয়ে উঠেছে? আমি খুশি, এবং এখন আমি চাই তুমি আমাকে সমর্থন করো গি। আমি তোমার সাথে আছি। আমি চাই তুমি যখন অপরাধীর উপর হাত তুলবে তখন সেখানে থাকবে গি। কেন? এর কি দরকার? অপরাধী খুব চালাক, আমাদের কাছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, আমি তোমার উপস্থিতিতে তাকে ধরতে চাইনি। তার বিরুদ্ধে ফৌজদারি প্রমাণের হাতের লেখা কি নয়? হয়তো এই হাতের লেখা অপরাধী নিজেই লিখে নি গি। আমরা ঠিক আছি, আমি প্রস্তুত গি। স্পেক্টর জামশেদ স্পেক্টর ইকরামকে কিছু নির্দেশনা দিয়ে বাড়ি চলে গেলেন। এখানে তিনি মাহমুদ, ফারুক এবং ফারজানাকে সবকিছু বুঝিয়ে বললেন এবং খান রেহমানের পার্টিতে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলেন। আসল অপরাধী স্পেক্টর জামশেদ এবং তার স্ত্রী এবং সন্তানরা প্রথমে এলেন।
তাদের দেখে খান রেহমান হেসে বললেন, বাহ, তুমি আগে এসেছ, মনে হচ্ছে সকাল থেকেই ক্ষুধার্ত। হ্যাঁ, আজ আমরা নাস্তা বা দুপুরের খাবার খাইনি নইলে এখানে কি খাওয়া হতো? আচ্ছা, অতিথিদের তালিকা দেখাও। কেন, এর কি দরকার? আমি দেখতে চাই কোনো অতিথি থেকেছেন কিনা আমি তোমার মতো দুর্বল মনের নেই, খান রহমান অহংকার করে বললেন। এতে সন্দেহের কি আছে? তালিকাটি কোথায়? এই তো, এটা নিয়ে যাও, নিশ্চিন্তে থাকো। ইন্সপেক্টর জামশেদ তালিকাটি দেখে সন্তুষ্টির সাথে বললেন, আমি সত্যিই নিশ্চিত। কিসের উপর? কারণ তুমি আমার মতো দুর্বল মনের নও। ইন্সপেক্টর জামশেদ হাসলেন। আমি এটাই বলছি। কেন? তালিকা ঠিক আছে? হ্যাঁ। আমি ফোন করব। হ্যাঁ, ফোনটা ড্রয়িং রুমে আছে। ইন্সপেক্টর জামশেদ ড্রয়িং রুমে এসে ডিআইজির নম্বরে ডায়াল করলেন। অপর প্রান্ত থেকে দ্রুত উত্তর এল। হ্যালো। হ্যাঁ, আমি ইন্সপেক্টর জামশেদ বলছি। ওহ জামশেদ, বলো কি হয়েছে? সব ঠিক আছে। তুমি খান রেহমানের বাড়িতে এসো, কিন্তু গেট দিয়ে এসো না। পেছনের দরজায় একজন লোক থাকবে, সে তোমাকে একটা ঘরে নিয়ে যাবে। ভালো। কিন্তু খান রেহমানের বাড়ি কোথায়? আর এই সম্ভ্রান্ত ব্যক্তি কে? আরে, তুমি জানো না? আমার বন্ধুরা, রাহমানাবাদের নামকরণ করা হয়েছে তার নামে। ঠিক আছে, আমি আসছি। ইন্সপেক্টর জামশেদ সেখান থেকে রান্নাঘরে এলেন, যেখানে জহুর উপস্থিত ছিলেন। জহুর, এখানে এসো, তিনি বললেন। তিনি তাকে একপাশে নিয়ে গেলেন এবং তার কানে কিছু ফিসফিসিয়ে বললেন। তিনি বিনয়ের সাথে মাথা নাড়লেন। তারপর তিনি ডাইনিং রুমে এলেন, যেখানে খাবার এবং পানীয় টেবিলে রাখা ছিল এবং অতিথিরা আসতে শুরু করেছিলেন। খান রহমান অতিথিদের স্বাগত জানাতে দরজায় দাঁড়িয়েছিলেন। ইন্সপেক্টর জামশেদও তার সাথে যোগ দিয়েছিলেন এবং অতিথিদের সাথে করমর্দন করে তাদের স্বাগত জানালেন। এই নাও, শেঠ হাবিবুল্লাহ আসছেন। খান রহমান বাইরের দিকে ইঙ্গিত করলেন। এসো, শেঠ সাহেব। বলো, তুমি কি কোনো চিঠি পাওনি? ইন্সপেক্টর জামশেদ তার সাথে করমর্দন করতে করতে জিজ্ঞাসা করলেন। না স্যার, তুমি এখানে থাকাকালীন কে এটা করার সাহস করবে? আর তারপর সব অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে, চিঠিটি কোথা থেকে এসেছে? হ্যাঁ, এটাও ঠিক আছে। চলো, ভেতরে যাই। কিছুক্ষণ পর সব অতিথিরা এসে পৌঁছালেন। কিন্তু তাদের হাত মিষ্টি আর নাস্তার দিকে এগোতেই ফোন বেজে উঠল। খান রেহমান ইতিমধ্যেই ফোনটা বাইরে রেখে দিয়েছিলেন। তিনি ফোনের দিকে এগিয়ে গেলেন এবং রিসিভারটি তুলে কানে ধরলেন। তারপর ইন্সপেক্টর জামশেদকে বললেন, জামশেদ, এটা তোমার ফোন। ওহ! ইন্সপেক্টর জামশেদ এগিয়ে এসে তার হাত থেকে রিসিভারটি কেড়ে নিলেন। হ্যালো। হ্যাঁ, কে স্যার? হ্যাঁ, দয়া করে বলুন। আপনি কি বললেন? ওয়েস্টার্ন ব্যাংকে ডাকাতি। ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। তিনি রিসিভারটি নামিয়ে রাখলেন। বেশ কয়েকজন তাদের হাত থামিয়ে তার দিকে ফিরে গেলেন। কি ব্যাপার? খান রেহমান জিজ্ঞাসা করলেন। ওয়েস্টার্ন ব্যাংকে ডাকাতি হয়েছে, ডিআইজি সাহেব তৎক্ষণাৎ ফোন করলেন। আমি দুঃখিত, আমি পার্টি মাঝপথে চলে যাচ্ছি। ধুর এই কাজ। এখন তুমি কি রাতের আগে ফিরে আসবে? ধুর এই কাজ, এখন কি রাতের আগে ফিরে আসবে? হ্যাঁ, এটা কঠিন। ইন্সপেক্টর জামশেদ চলে যাচ্ছেন। এরপর খাওয়া দাওয়ার পর্ব শুরু হল। সবাই হাসছিল, একে অপরের সাথে কথা বলছিল, হাসছিল। মাহমুদ, ফারুক, ফারজানা, হামিদ, সারোয়ার এবং নাজ একটি টেবিলে দাঁড়িয়ে চা পান করছিল। বেগম জামশেদ এবং খালিদা বেগম তাদের থেকে কিছু দূরে কথা বলতে এবং খেতে ব্যস্ত ছিলেন। খান রেহমান এবং শেঠ হাবিবুল্লাহ কিছু আলোচনায় লিপ্ত ছিলেন এবং বারবার মাথা নাড়ছিলেন। হঠাৎ ফারুকের হাত ফারজানার কাপে আঘাত করে, চায়ের কাপটি ফারজানার হাত থেকে পিছলে পড়ে যায়। তুমি কি করেছ? তুমি আমার সব পোশাক নষ্ট করেছ, ফারজানা চিৎকার করে উঠল। আমার ঘরে যাও এবং আমার একটা পোশাক পরো, নাজ বলল। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন পোশাক পরে নেব, ফারজানা বলল এবং নাজের ঘরের দিকে দৌড়ে গেল। ঘরে প্রবেশ করার সময় তার হৃদস্পন্দন ধড়ফড় করছিল। তারপর সে নাজের আলমারি খুলে একজোড়া কাপড় বের করে, তারপর আরেকটি বের করে প্রথমটা আবার পরিয়ে, তার শরীরে লাগিয়ে আবারও পরিয়ে দেয়। এভাবেই ২-৩ মিনিট কেটে গেল। তারপর হঠাৎ দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ফারজানা দরজার দিকে মুখ ঘুরিয়ে যেন অজান্তেই দাঁড়িয়ে রইল, যতক্ষণ না সে বুঝতে পারল যে যে ব্যক্তি দরজা খুলেছে সে ঘরে ঢুকেছে।
তারপর দরজাটা ধীরে ধীরে বন্ধ হতে শুরু করল। হঠাৎ ঘরের ঝাঁকুনির শব্দ হল। ফারজানা হতবাক হয়ে ঘুরে দাঁড়াল, ভয়ে চোখ বড় বড় করে ঘুরতে ঘুরতে সে চিৎকার করে উঠল, কে? তারপর সে ভেতরে ঢুকে পড়া ব্যক্তির দিকে তাকিয়ে হাসল। ওহ, তুমিই তো উ। যে ভেতরে ঢুকেছিল সে কোনো উত্তর দিল না, সে খালি চোখে তার দিকে তাকিয়েছিল। তারপর তার ডান হাত তার পকেটে ঢুকে গেল, এবং যখন সে বেরিয়ে এল তখন তাতে একটি বড় ছুরি ছিল। পরের মুহূর্তে ঘরে ছুরি খোলার শব্দ প্রতিধ্বনিত হল। ভয়ে ফারজানার চোখ বড় বড় হয়ে গেল। এটা কি? তোমার মৃত্যু। সাবধান, একটা কথাও বলো না গি। ফারজানা কাঁপতে শুরু করল, তার রং ফিকে হয়ে গেল। যে ঘরে ঢুকল সে ছুরি নিয়ে এগিয়ে যেতে লাগল, তার পা ধীরে ধীরে উপরে উঠছিল। ফারজানার মুখ থেকে অনিচ্ছাকৃতভাবে বেরিয়ে এল, না, না। এই বলে সে উল্টো পা দিয়ে বাথরুমের দিকে এগিয়ে গেল এবং দরজায় আঘাত করল। দরজা খুলে গেল, সে হঠাৎ বাথরুমে ঢুকল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমিও এটাই চেয়েছিলাম, এখন আমি তোমাকে সহজেই হত্যা করতে পারি গি। এই বলে সে বাথরুমে প্রবেশ করল, তার ছুরিধারী হাত উঁচু হয়ে গেল। তারপর এক অদ্ভুত দৃশ্য ঘটল, লোহার কিছু তার ছুরিধারী হাতে এত জোরে আঘাত করল যে ছুরিটি তার হাত থেকে পড়ে গেল। সে আতঙ্কে ঘুরে দাঁড়াল। দর্শক জামশেদ বাথরুমের দরজার দেয়ালের পাশে পিস্তল নাড়ছিল, ডিআইজি তার পাশে দাঁড়িয়েছিলেন এবং তার সাথে একজন ম্যাজিস্ট্রেট দাঁড়িয়েছিলেন। খুব ভালো, ফারজানা। তুমি দারুণ কাজ করেছ, তোমার চেয়ে ভালো আর কোনো মহান অভিনেতা অভিনয় করতে পারত না। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়েছে। আর এখন শেঠ হাবিবুল্লাহ সাহেব, তুমি আমার ফাঁদে এতটাই আটকে গেছ যে তুমি সারা জীবন বের হতে পারবে না গি। সেই মুহূর্তে দরজায় টোকা পড়ল। স্পেক্টর জামশেদ এগিয়ে দরজা খুলে দিল। সাব ইন্সপেক্টর ইকরাম, মাহমুদ এবং ফারুক দরজায় দাঁড়িয়েছিলেন, তিনজন সৈন্যের সাথে। কি হয়েছে বাবা? সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়েছে। মাহমুদ তার হাতে হাতকড়া পরক স্পেক্টর জামশেদ ইকরামকে নির্দেশ দিলেন। সেই মুহূর্তে খান রেহমান ঘরে প্রবেশ করলেন। কি হয়েছে ফারজানা? তুমি তো কিছু করনি গি। তার কথাগুলো থেমে গেল। এই জামশেদ, তুমি কি? তুমি ডাকাতি করতে গিয়েছিলে। আর আমি কি দেখছি? ডিআইজিও এখানে। এই, এটা কি? শেঠ হাবিবুল্লাহ। শেঠ হাবিবুল্লাহর কি হয়েছে? এই, আমি তাদের হাতে কি দেখছি? এটা কি ধরনের রসিকতা? এটা রসিকতা নয়, এটা সত্য। আসল অপরাধী তোমার সামনে গি। কি? খান রেহমান জোরে চিৎকার করে উঠলেন। হ্যাঁ, এটাই না, এটা হতে পারে না। ডিআইজি এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট এখানে আছেন। তারা নিজের চোখে যা দেখেছেন তা পৃথিবীর কোনো শক্তি অস্বীকার করতে পারে না গি। তারা কি দেখেছেন? খান রেহমান জিজ্ঞাসা করলেন। তাকে সবকিছু বলা হয়েছিল। অবশেষে স্পেক্টর জামশেদ বললেন, হুমকিপূর্ণ চিঠি পাওয়ার সাথে সাথে আমি তোমার বাড়িতে একটি পার্টি প্রোগ্রাম করেছি। আমি জানতাম যে তুমি তোমার পুরানো বন্ধুকেও এতে আমন্ত্রণ জানাবে। প্রোগ্রাম অনুসারে আমাকে ডেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি তোমার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু পিছনের দরজা দিয়ে এই ঘরে এসেছিলাম। এই দুই ভদ্রলোক ইতিমধ্যেই এখানে পৌঁছে গেছেন গি। পিছনের দরজা দিয়ে? খান রেহমান অবাক হয়ে গেলেন। কিন্তু এটি এখনও বন্ধ রয়েছে। জহুরের লোকজনকে এটি বাজানোর জন্য ভাড়া করা হয়েছিল। তারপর ফারুক ইচ্ছাকৃতভাবে ফারজানার চায়ের কাপে আঘাত করে, চা ফারজানার পোশাকের উপর পড়ে যায় এবং সে পোশাক পরিবর্তনের অজুহাতে ঘরে আসে। সে জানত যে আমরা বাথরুমে আছি। সে কিভাবে জানত? তুমি দেরি করে আসতে পারতে। কার্যক্রম ছিল যে ডিআইজি এবং ম্যাজিস্ট্রেট যখন ঘরে পৌঁছাবেন তখন আমাকে ডাকা হবে এবং আমি চলে যাওয়ার ৩ মিনিট পরে ফারুক চায়ের কাপে আঘাত করবে। ফারজানা জানত যে আমরা বাথরুমে আছি। যাই হোক, তারপর শ্বেত প্রবেশ করল। তুমি জানো না তুমি কত বড় ঝুঁকি নিয়েছ। যদি সে বাথরুমের বাইরে ফারজানাকে ছুরিকাঘাত করত। খান রেহমান রেগে বললেন। সে তাকে ছুরিকাঘাত করতে পারত না। ইন্সপেক্টর জামশেদ হাসলেন। সে কিভাবে পারত? ইকরাম, তুমি আমাকে বলো কি সে বলল। আমি এই ঘরের স্কাইলাইট দিয়ে তাকাচ্ছিলাম, স্কাইলাইটের ফ্রেমে পিস্তলের নল প্রস্তুত ছিল। ফারজানা যখনই কোনো বিপদ অনুভব করত আমার পিস্তলের গুলি শেঠ সাহেবের মাথায় আঘাত করত। ভাই, আমি একমত। এখন আমি আপনাকে এটাও বলি, শেঠ হাবিবুল্লাহ কি আপনাকে ঘরে প্রবেশের সময় স্কাইলাইটে উঠতে দেখেছিলেন?
সেই সময় আমি দরজা বন্ধ করে সামনের ঘরের ফাটল দিয়ে উকি দিচ্ছিলাম। কাঠের সিডিটি ইতিমধ্যেই দেয়ালের সাথে লাগানো ছিল। শেঠ সাহেব ঘরে প্রবেশ করার সাথে সাথেই আমি সিডি বেয়ে উঠলাম। বাহ, এটা আশ্চর্যজনক, এত শক্তিশালী ফাঁদ। স্পেক্টর জামশেদ, তুমি সত্যিই একজন স্পেক্টর, আর তোমার বাচ্চারা তোমার থেকে 2 হাত এগিয়ে। হ্যাঁ, ফারজানা আজ অসাধারণ কাজ করেছে। আর তুমি, শেথ হাবিবুল্লাহ, তুমি কি বলো? খান রেহমান শেথের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলেন। তিনি জবাবে কিছু বললেন না। এই বেচারা কি বলতে চায়? আমাদের কাছে তার হাতে লেখা চিরকুট আছে। তার সবচেয়ে বড় ভুল ছিল যে সে আমাকে যে হুমকি দিয়েছিল তা পরে নিজের হাতে লিখেছিল, এবং এটাই সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। তবুও ঘটনাস্থলে 2 জন মূর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাহলে কি তিনিই সেদিন জানালা খুলেছিলেন? একদম না, একেবারেই না। চলো, আজ ছুটির দিন, খান রহমান হাততালি দিয়ে বললেন। এখন ওকে পেছনের দরজা দিয়ে পুলিশের কাছে পৌঁছে দাও, ইন্সপেক্টর জামশেদ ইকরামকে বললেন। হ্যাঁ, খুব ভালো। সে চলে যাওয়ার পর মাহমুদ জিজ্ঞেস করলেন, বাবা, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুমি অপরাধীকে কিভাবে চিনলে? হ্যাঁ, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার কি মনে আছে অপরাধীর 2 সহযোগী জানালা দিয়ে 2 মেয়েকে নিয়ে গিয়েছিল? হ্যাঁ। আচ্ছা, তারপর থেকে আমি ভাবতে থাকি কে জানালা খুলেছে। আমি বারবার সমস্ত কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে এই সিদ্ধান্তে পৌঁছেছি যে তাদের কেউই বিশ্বাসঘাতক নয়। এরপর শেঠ হাবিবুল্লাহ এবং খান রেহমানই একমাত্র জানালা খুলতে পারতেন। টেলিফোন নম্বরে তোমার চাচা খান রেহমানের নাম দেখাচ্ছিল, কিন্তু আমি তাকে অনেক দিন ধরে চিনি, তাই শেঠ হাবিবুল্লাহই হতে পারে জানালা খোলার ব্যক্তি। সেখানেই আমি তাকে চিনতে পেরেছি। আর সেই টেলিফোন নম্বর? হ্যাঁ, শেঠ হাবিবুল্লাহর বাড়িতে 2টি টেলিফোন লাগানো আছে, কিন্তু অন্যটি ছাড়া আর কেউ জানে না। এটি একটি গোপন স্থানে রাখা আছে, এটি ফারদি নামে লাগানো হয়েছিল। হয়তো টেলিফোন বিভাগেও তার কেউ আছে। তাই তো হবে। কি খান রহমান বললেন। এখন আসুন, খাবার এবং পানীয়গুলি অবশ্যই আমাদের অভিশাপ দিচ্ছে। এখন কি তারা জানে কেন এই সমস্ত গোলমাল ছড়িয়ে দেওয়া হয়েছিল? আর তাদের কেবল একটি অজুহাত ছিল, তা হল খাবার এবং পানীয়। আচ্ছা, এখন অজুহাত তৈরি হয়ে গেছে, আসুন আমরা সবাই গিয়ে তাদের অভিযোগের সমাধান করি, পাছে আমার এবং আপনার স্ত্রীরা অন্যান্য অতিথিদের সাথে সবকিছু চুরি করে নিয়ে যায়। খান রহমানের বক্তৃতা শুনে সবাই হেসে ডাইনিং টেবিলের দিকে রওনা দিল। শেষ।